মেহেরাব বাড়িতে চলে এসেছে প্রায় সপ্তাহখানেক হয়েছে। এরই মধ্যে তার আর মেরুর এখনো দেখা হয়নি, আর না মেরু ওদের বাসাতে এসেছে। তাহমিনা অনেকবার বলেছে, মেহেরাবও বলেছিল বাসায় আসতে, কিন্তু মেরু নাছোড়বান্দার মতো কিছুতেই যাবে না। অনেক ভুলভাল বুঝিয়ে সুঝিয়ে দিনগুলো পার করেছে। যদি সে মেহেরাবদের বাসায় যায়, হিমেল নিশ্চয়ই তাকে দেখবে। তাই মেরু চাচ্ছে না হিমেলের মুখোমুখি এখন হতে। হয়তো ঝামেলা হবে, তাই মেরু ভিডিও কলে সারাক্ষণ মেহেরাবের সাথে কথা বলেছে, শাসন করেছে, নিজের কেয়ার নিতে বলেছে, ঠিকমতো ওষুধ খেতে বলেছে। মানে নিজের যত্ন না দিয়ে করতে যা যা লাগে সব বলে মেহেরাবের কানকে ইন্তেকাল ফরমাইশ করে ছেড়েছে। এদিকে প্রতিনিয়ত একই কথা মেহেরাব শুনিয়েও গিয়েছে। মেহেরাব পারছে না মুখ ফুটে কিছু বলতে, কারণ বললেই আবার ভুতুম ফুলে থাকবে। হয়তো রাত্রিকেও এর মাঝে টেনে আনতে পারে। সেই সুবাদে এখনো মুখে তালা মেরে চাবি দেহের মাঝে লুকিয়ে রেখেছে। এভাবেই সপ্তাহখানেক পার করলো দুজন দুজনকে সামনাসামনি না দেখে। আজ মেরুর ভীষণ শরীরটা খারাপ লাগছে। শরীরে মারাত্মক জ্বর চলে এসেছে। কাল রাত্রে ফ্রিজ থেকে চুরি করে আইসক্রিম বের করে পুরো একটা আইসক্রিম বক্সও খালি করে দিয়েছে। মেরু জানে তার মা দেখতে পেলেই এর স্বাদ আর গলা থেকে পাকস্থলীর থলে আর পৌঁছতে দেবে না। তাই লুকিয়ে খাওয়া, চুরি করতে হয় এমন কপাল যেন কোনো মেয়ের কপালে না জোটে। মেরু এসব ভেবে আস্তে করে রুমে গিয়ে দরজা লক করে মনের সুখে আইসক্রিম খেতে থাকলো। তারপর আর কি, গভীর রাত থেকে শরীর ঝাড়া দিয়ে ওষুধ হিসেবে জ্বর মাঝি হাজির হয়েছেন তার উত্তম রোগ নিয়ে। মেরু চাইলেও তাকে আটকাতে পারেনি। লাস্ট অব্দি জ্বর মাঝি তার মাঝে ঢুকেই গেল, আর শুরু হলো হাড় কাঁপানো খিঁচুনি। মেরু কোনো রকম নিজেকে খুব কষ্টে ঠিক রেখে রাতটা পার করলো। ভোরে ফজরের আজান পড়তেই মেরু আস্তে করে উঠে নামাজ পড়ে নিল। তারপর অগ্রসর হলো রান্নাঘরের দিকে। এসেই চোখ ঘোরালো কিচেনের থাকে, কিন্তু বুঝতে পারছে না প্রথমে কোথা থেকে শুরু করবে। একটি পাত্র করে পানি নিয়ে আর চুলোয় বসিয়ে দিল। খুঁজতে থাকলো মশলাগুলো, কিন্তু হাতের নাগালে পাচ্ছে না। আবার ঠান্ডায় গলা নাকের অবস্থা ভালো নয়, জ্বরটাও ছাড়েনি। শরীর বারবার আষাঢ় হয়ে পড়ছে। মেরু খুব কষ্টে বের করলো। তারপর নিজের মন মতো মশলা দিয়ে চা পাতি দিয়ে পানিটা ভালো করে ফুটিয়ে কাপে ঢালতে লাগলো। ঠিক তখনই তাহরিনা কিচেনে এসে সামনে মেরুকে দেখেই আ করে চিৎকার করে উঠল। ভেবেছিল কে নাকে। এদিকে মেরু চিৎকারের শব্দ পেয়ে চা ঢালতে গিয়ে কিছুটা ভয়ে হাতে পায়ে ফেলে দিল। যন্ত্রণায় আউচ করে শব্দ করলো। তাহরিনা মেরুকে দেখে দৌড়ে এসে তাড়াতাড়ি করে লবণ দিয়ে দিল। মেরু ততক্ষণে মুখ কুচকে নিয়েছে জ্বালাতনের জন্য। মেরুমা, তুমি এখানে কি করছিলে? কিছু দরকার থাকলে আমাকে কেন ডাকুনি? কতখানি লাল হয়ে গেছে। তুমি এতটা ইরেসপন্সিবিলিটি কি করে হলে? তুমি জানো তোমাকে দিয়ে কখনই কিছু করানো হয়নি। না পারো এক গ্লাস পানি ঢেলে নিয়ে খেতে, আর তুমি কি না চা করছো? মাম্মা আমার ইচ্ছে করেছে তাই। ইমা, তোমার গলায় কি হলো? কণ্ঠ ভেঙে গেল কি করে? তোমায় দেখছি খুব জ্বর শরীরে। কি করে হলো এসব? সত্যি করে বলো। মাম্মা হঠাৎ করে। তুমি লুকিয়ে আইসক্রিম খাওনি তো? আমি শিওর তুমি তাই করেছ। তুমি এমনি খামখেয়ালিপনা কেন করো তুমি মামনি? তুমি জানো তোমার জন্য ঠান্ডা খুব খারাপ। এরা তোমাকে সহ্য করতে পারে না, আর না তুমি পারো। তুমি খেয়ে সারাতে পারবে না, তোমার উপর হামলে পড়বে এগুলো। তবু কেন এমন করলে? এখন যন্ত্রণা নিজেই তো ভুগছ, আমাকেও কষ্ট দিচ্ছ। তাহরিনা ছলছল করে কথাটা বলল। ওলে আমার সোনা লক্ষ্মী বাচ্চা মাম্মাটা, তুমি তো জানো আমি আইসক্রিমের লোভ সামলাতে পারি না। আমি ভুল করে খেয়ে নিয়েছি, বুঝতে পারিনি তুমি কোনো দুঃখ পাচ্ছ। আমার কিচ্ছু হয়নি, ঠিক হয়ে যাবে। তা বললেই হলো? তোমার শরীরের গরমে উষ্ণতায় আমার হাত পুড়ে যাচ্ছে, আর তুমি বলছো কিনা কিছু হবে না? তোমার বাবা শুনলে আমাকে কতগুলো বকবে তুমি জানো। এদিকে তোমাকে পাকনামো করতে কে বলেছিল যদি তোমার কিছু হয়ে যেত? বড় হয়েছি মাম্মা, 2 দিন পর শ্বশুর বাড়ি দিয়ে দিবে। আমাকেও তো কিছু শিখতে হবে নাকি? না, হবে না। এমন বাড়িতে বিয়ে দেব না যে বাড়িতে আমার মেয়েকে কথা শোনাবে। আমার মেয়েকে ওই বাড়িতেই বিয়ে দেব যে বাড়িতে শাশুড়ি ননদ সবাই হাতে ধরে ভালোবাসি শিখিয়ে দেবে। এখন আমার সাথে চলো, ডক্টর আঙ্কেলকে ফোন দিয়ে নিয়ে আসি। মাম্মা আমি। কোনো কথা নয়, আসো, আমি তোমাকে চা বানিয়ে খাওয়াবো। নাও, এখানে চুপ করে শুয়ে থাকো। তাহরিনা মেরুকে শুয়ে দিয়ে চলে গেলেন। মেরু কিছু না বলে চুপ করে শুয়ে রইল। কেটে গেছে সারা সকাল। মেরুর শরীর ভালো নেই বলে মেহেরাবকে কল করে কথা বলতে পারল না।
ডক্টর এসে দেখে গিয়েছি, কিছু ওষুধ দিয়ে স্যালাইন পুড়ে চলে গিয়েছে। তাহরিনা মেয়ের জন্য খুব হাই হুদাস, আদরের মেয়ে, একটু কিছু হলেই যেন প্রাণ যায় যায় অবস্থা। ওদিকে ইকবাল তার এক আত্মীয়র বাড়ি গিয়েছে, ওখান থেকে আর আসতে দেয়নি, তাই দুদিন থেকে আসবে। তাহরিনা রান্নাঘরে রাঁধছে, মেরু ঘুমিয়ে আছে। হঠাৎ পাশের ছোট্ট ল্যাম্প টেবিল থেকে ফোনের রিংটোন বেজে উঠল। মেরু ঘুম ভেঙে গিয়েছে, পিটপিট করে চেয়ে কোনো রকম হাত ফিরিয়ে ফোনটা রিসিভ করে কানে ধরতেই ওপাশ থেকে উত্তেজিত হয়ে বলল, আজ সারাদিনে একটিবারও ফোন দাওনি, কি হয়েছে তোমার মেরুন? তুমি ঠিক আছো তো? কথার উত্তর দিচ্ছ না কেন? আমার মনটা কেমন যেন অস্থির করছে। তোমার কোনো সমস্যা হয়নি তো? কথা বলো। মেহের, আমি ঠিক আছি। আপনি এত চিন্তা কেন করছেন? আমার কিচ্ছু হয়নি। 1 মিনিট, তোমার কণ্ঠ এমন লাগছে কেন? সত্যি করে বলো, তুমি ঠিক আছো তো, নাকি আমি আসবো? না না মেহের, আপনি অসুস্থ, আসবেন না প্লিজ। আসলে কালকে একটু আইসক্রিম খেয়েছিলাম, তার এফেক্ট গলায় পড়েছে, এর জন্য কণ্ঠ নুইয়ে পড়েছে। মামুনির কাছে ফোনটা দাও তো। আমি তোমার কথা এই মুহূর্তে মেনে নিতে পারছি না। তুমি কিছু একটা লুকোচ্ছ আমার থেকে। মামুনিকে দাও। মেহের, আপনি তো দেখছি এখনই আমাকে অবিশ্বাস করে ফেলছেন। বাকি দিন তো পড়েই আছে, তখন কি করবেন শুনি? আমি বললাম তো সত্যিটা। আমি বুঝি মেরুন, তুমি কিছু তো লুকাচ্ছ, আর আমি তোমাকে বিশ্বাস করি আর না করি তুমি তো ভালো করেই জানো। আশা করি আর বলতে হবে না। তোমার কণ্ঠ শুনে খুব ক্লান্ত লাগছে। এবার বেশি কথা না বলে মামুনিকে দাও বলছি। হুম, এখন তো আমাকেই বকবেন। আমার তো সবার বকা খাওয়ারই পাত্রী। আমাকে কি আর কেউ ভালোবাসে, আদর করে কথা বলবে? মেরু মেহরাবের কথার মধ্যে তাহরিনা প্লেটে করে সবজির স্যুপ নিয়ে আসলো। কে ফোন দিয়েছে? মেহের বাবা নাকি? দে তো আমাকে, আমি কথা বলি। নাও, তোমরা সবাই এক। আমাকে কেউ ভালো নট বাসো, একদম এখানে থাকবো না, বনবাসে ঘুরতে যাব। দেখবো ঠিক ওখানে সবাই আমায় কোলে করে নিয়ে ঘুরবে, কত কত আপ্যায়ন করবে, গাছের ফল পেরে খাওয়াবে, ভালোবাসবে খুব। তোমাদের মতো হিংসুটে নট হবে। হ্যাঁ, যে দেখো না কেমন আপ্যায়ন করে, ভালো করে বুঝবে। বাদর মাথায় উঠে নাচবে, হাতি তোমায় তার সুর দিয়ে আদর করে দিবে, বাঘমামা খুব ভালোবেসে তার পাকস্থলীর দেশে পাঠিয়ে দিবে আপনাকে, বেড়াতে নিয়ে যাবে, তার সিংহ মামা আপনাকে আদর করে শুলে চড়াবে। যাও না, এখনো বসে আছো কেন? তোমাকে আপ্যায়ন করাটাও তাদের জন্য জায়েজ, তাই আপনাকে বনবাসে যেতেই হবে। তাহরিনার কথা শুনে মেরু মুখ ফুলিয়ে কপাল কুঁচকে আজ শোয়া হয়ে শুয়ে থাকলো। আর ফোনের ওপাশ থেকে মেহরাব মুচকি হাসি হাসছে আর ভাবছে যেমন মেরুন তেমনি তার শাশুড়ি, মা মেয়ে যেন এক আস্ত ভেলকি। হ্যালো বাবা মেহের, কেমন আছো? আসসালামু আলাইকুম আন্টি। জি, আমি এখন ভালো আছি আগের থেকে। আপনি কেমন আছেন আন্টি? বাবা বেশি ভালো নেই। এখন আমার ঘরে এক নাদান শিশু আছে, যার জন্য ভালো কি করে থাকি বলো? কেন আন্টি, কি করেছে মেরুন? তাহরিনা মেহরাবকে এক এক করে সব বলল। মেহরাব শুনে রাগ করলো। তাহরিনা হাসি হাসি মুখে কথা বলে মেরুকে দিয়ে কাজে চলে গেল। এখন নিশ্চয়ই বকবেন, আমি একদম রেডি হয়ে আছি। আপনি আপনার টেপ ছেড়ে দিন, আমার কোনো সমস্যা নেই। সামান্য বকবেনই তো, তাতে কি হয়েছে? আমি না হয় একটু নোনা জল ফেললাম। নোনা জলের তো দাম নেই একদমই না।
ভালোবাসো, কিন্তু আমাকে তোমার ব্যাপারে কিছু জানার অধিকারটা দাওনি হয়তো। যাই হোক, নিজের যত্ন নিও, ভালো থেকো। মেহেরাব রাগ করে ফোন কেটে দিয়েছে। এদিকে মেরু সত্যি সত্যি কান্না পেল, কেঁদেও দিল। সামান্য এই ব্যাপারে এত রিয়্যাক্ট মেরু তো বুঝতে পারেনি। বুঝলে তো সে আর লুকোতো না। মেরু কয়েকবার ফোন দিয়েও লাভ পেল না। মেহেরাব খুব রাগ করেছে। রাগ করার কারণটা হলো ওকে কিচেনে কে যেতে বলেছে যদি কিছু হয়ে যেত। এতটা রেসপন্সিবিলিটি কেন? হাত পুড়েছে এটা শুনেই মেহেরাবের মাথায় রক্ত উঠে গেল। তবুও কিচ্ছুটি বলেনি, ফোন রেখে দিয়েছে, নয়তো রাগে কি থেকে কি বলে ফেলবে। তারপরে জানি কষ্ট পাবে। এদিকে মেরু ঠিক করলো আজ তার মেহেরাবের রাগ ভাঙাতে তাদের বাসায় যাবে। শরীর ভালো নয় বেশি, তবুও সে বসে থাকবে না। ভুল করেছে, সে ভুলের মাসুল তো দিতেই হবে। ভালো যাকে বাসে তাকে কি করে এভাবে অবহেলা করা যায়? রাগ ভাঙানো তো তার কর্তব্য। মেরু উঠে গোসল করতে চলে গেল, যদি শরীরটা একটু ভালো হয়। কিছুক্ষণ পর মেরু গোসল ছেড়ে নিজেকে রেডি করে মেহেরাবের বাসার উদ্দেশ্যে রওনা দিল। এদিকে তাহরিনা মেরুকে অনেকবার না করার পরেও মেরু শুনতে চেষ্টা করেনি। তাহরিনাকে বুঝিয়ে সুঝিয়ে জোর করে বাসা থেকে বের হয়ে গেল। মেরু জানে না এই বাড়িতে গেলে তার জন্য ভালো হবে না খারাপ। শুধু এটাই ভাবছে হিমেলের মুখোমুখি হলে অনেক বড় ঝামেলা হয়ে যাবে, কিছুতেই ওর সামনে পড়া যাবে না। মেরু আল্লাহর নাম নিয়ে স্কুটার স্টার্ট দিল। গন্তব্য তার প্রিয়জনের রাগ অভিমানের পাহাড় ভেঙে তাতে ভালোবাসার ফুল ফোটানো। চারিদিকে গাড়ির হর্নের শব্দচয়নে মেরুর মাথা ধরে গিয়েছে। কেমন আশপাশ খাঁ খাঁ করছে। সব কিছু গুলিয়ে তার মনে হচ্ছে এই বুঝি সে ঢলে পড়ে গেল। শক্তি আসার হয়ে এসেছে, তবুও নিজেকে প্রতি সেকেন্ডে বুঝিয়ে নিচ্ছে সে যেতে পারবে, থেমে গেলে হবে না। যে ব্যক্তিটা তাকে ভালোবাসে তার জন্য কতটা পাগল, অল্প ব্যথাতেই যার বুকের মাঝে সুপ্ত যন্ত্রণা অনুভব হয়, তার রাগ ভাঙাতে যাওয়া কি জায়েজ নয়? মেরু আকাশের পানে মুখ ফিরিয়ে চাইল। নীল আকাশ এখনো কালো মেঘে ছেয়ে আছে। আকাশের বুকে খণ্ড খণ্ড মেঘের ভেলা তাদের আপন মনে ভেসে বেড়াচ্ছে। হয়তো তার বুকেও কষ্ট জমেছে। আচ্ছা, তার মেঘলা রানীর জন্য কি মেঘের বুকে অভিমান জমেছে? মেঘলা রানী কি সেই অভিমান তারই মতো ভাঙিয়ে নতুন আলোয় ফিরিয়ে দেবে? এই মুহূর্তে তার বড্ড জানতে ইচ্ছে করছে আসলেই কি তার মেহেরাবের মতো মেঘরাজও অভিমান করে আছে কিনা। হঠাৎ করে আকাশে ঘন অন্ধকার আসার কথা তো নয়। এই তো সে বাসা থেকে বের হওয়ার সময় কতটা রোদ ছিল। রোদের তাপে প্রতিটা মানুষ ক্লান্ত হওয়ায় শরীর বেয়ে নোনা জলগুলো ঘাম হয়ে গড়িয়ে পড়েছে। বিরক্ত মাখা চাহনি দিয়ে তার ক্লান্তিকে জানান দিচ্ছে। তাহলে হঠাৎ করে কাঠফাটা রোদ বেদ করে মেঘ কি করে হলো? এসব ভাবতে ভাবতেই জ্যাম ছুটে গিয়েছে। পিছন থেকে আবারও গাড়ির হর্নের আওয়াজ পেয়ে মেরু এবার দিক পেল। একবার পিছন ফিরে সেই ব্যক্তিকে মনে মনে জঘন্য কঠিন ভাষায় একটা গালি দিয়ে বাইক স্টার্ট করে আবার ছুটল। তাকে তাড়াতাড়ি করে যেতে হবে, বাতাস ছুটছে, বেশিক্ষণ লাগবে না, 10-15 মিনিট। মেরু কিন্তু মেহেরাবের বাসা চেনে না, মেহেরাব চিনিয়েছে। মেরু তিন্নিকে দিয়ে আদিকে বলিয়ে বাসায় ফুল ঠিকানাটা পাঠিয়েছে। সেই অনুসারে মেরু যাচ্ছে। দেখ, ভালো লাগে না, এইভাবে আর কতদিন বসে থাকতে হবে? ইস, আমার প্রাণ পাখিটা না জানি কি করছে। একটু তো রাগ দেখাতেই হয়। আমি এতবার আস্ক করার পরেও আমাকে বলল না। আবার কি করে বসলো? হাত পুড়ে বসে আছে। আবার বলে কি না শ্বশুরবাড়ি করতে হবে, তাকে শিখতে হবে। কি ননসেন্স চিন্তাভাবনা। মেহেরাব অন্যমনস্ক হয়ে এসব আওড়াতে লাগছে মনে মনে। তখন তাহমিনা এসে পাশে বসলো। মেহের, মা কিছু বলবে? বলছিলাম কি, তুমি তো মোটামুটি সুস্থ হয়ে উঠেছ। আমি আর তোমার বাবা রেড ফেরি বাবা মার সাথে কথা বলে ফেলেছি। এই মাস শেষ হতে তো বেশি দিন নেই, মাঝে 1 মাস রেখে পরের মাসে 15 অক্টোবর তোমাদের বিয়ের তারিখ ঠিক করে রেখেছি। আমরা তো সবকিছু ফাইনাল করে ফেলেছি তোমাকে না জানিয়ে। এখন তুমি বলো, তোমার কি কিছু বলার আছে? তোমার কি কোনো আপত্তি আছে? তোমরা যেটা ভালো মনে করো, আমার কোনো আপত্তি নেই। এমনিতেও তোমার ওই রেড না ফেড পেতনি বিয়ের জন্য আমার মাথা খাচ্ছে। তাকে একটু এই সংবাদ জানিয়ে দেখো, পুরো মাথায় ওঠাবে, বাদরের মতো নেচে বেড়াবে। একদম বাজে কথা বলবি না আমার রেডকে নিয়ে। ও একদম লক্ষ্মী মেয়ে, আমার সংসারটাকে হাসি খুশিতে মাত দিয়ে রাখবে। দেখিস
ওই বাড়িতে পা রাখার পর কত উন্নতি হয়। আর হ্যাঁ, এসব বাজে কথা আর একদিনও বলবি না বলে দিলাম। আমার রেড ফেয়ারি চাঁদের মতো সুন্দর, ওকে পেতনি চেতনি বললে না একদম কান টেনে ছিঁড়ে ফেলবো, শয়তান পোলা। অমনি না, এখন নিজের ছেলের থেকে অন্যের মেয়ের দরদ উতলে পড়ল। আমি কিছু না। কথায় আছে না, পরের পাইলে আপনরে ভুলা যায়। তোমার দেখা তো তাই মনে হয়। তুই কে? তোকে আমি চিনি? এসব ছেলে পেলে যে কোথা থেকে আসে। যাই, আমার আবার সন্ধ্যার নাস্তা বানাতে হবে। তাহমিনা মুখ বেঁকিয়ে চলে গেল। এদিকে মেহেরাব হাঁ করে চেয়ে আছে। একে তার মা ঘরে বউ আসার আগে তাকে অস্বীকার করছে, নিজের ছেলেকে চিনছে না। এ দেখি ড্রাম নিয়ে চলে, যেমন মা তেমন বউ। ভাগ্য করে পেতে যাচ্ছি, একদম জীবন ছেঁড়া টেরা করে ছাড়বে। হে খোদা, এই ড্রামাটিক শাশুড়ি বৌমার হাত থেকে রক্ষা করিও আমায়, আমিন। মেহেরাব মনে মনে এসব বলতেই বাসার কলিং বেজে উঠল। ড্রয়িং রুমে সোফার ওপর বসে নখে নেলপালিশ দিয়ে চিপস খাচ্ছে, সাথে ফোন স্ক্রল করে যাচ্ছে। তাহমিনার হাতে কাজ থাকাতে আসতে পারছে না। বেল আবারও একবার বেজে উঠল। তাহমিনা গলার স্বর বাড়িয়ে বলল, রাত্রি, দেখ তো কে এসেছে এই অসময়ে। হিমেল তো এই টাইমে বাসায় আসে না, আর ছোটুর তো মনে হয় না মার্কেট এত জলদি শেষ হবে। তাহলে আসলোটা কে? রাত্রি, শুনতে পেরেছিস? তুই তো সোফা রুমেই আছিস, দরজাটা খুলে দে মা। ওহ বড় মা, দেখ ভালো লাগে না, শান্তি মতো কিছু দিয়ে বসে থাকতেও পারি না। এসব ফালতু লোক যে কি করে কোথা থেকে আসে, এদের খেদে কিছু নেই না কি? রাত্রি বকবক করতে করতে দরজা খুলে দিয়েই বলা শুরু করলো, এই ছোট লোক কোথাকার, কোথা থেকে আসিস তোরা এই অসময়? তোদের কি কাউকে না জ্বালালে পেটের ভাত হজম হয় না? বলতে বলতে সামনে তাকিয়ে মেরুকে দেখতেই যেন আরও রোগে ক্রোধান্বিত হলো। মেরু ভুরু কুচকে রাত্রিকে দেখে ওর ও মেজাজ বিগড়ে গেল। দু হাত বুকে বেঁধে দাঁড়িয়ে আছে। ইউ, এখানে কি করছো? কেন এসেছো আমাদের বাসাতে? কি চাই তোমার? আমি যাকে তাকে কৈফিয়ত দিই না, সরে যাও। বলে মেরু রাত্রিকে ধাক্কা দিয়ে বাসায় ঢুকে গেল। রাত্রি পিছন থেকে রেগে এসে মেরুর হাত ধরে ঘুরে দাঁড় করালো। তোর সাহস কি করে হয় আমাকে ধাক্কা দিবার? আমার বাড়িতে এসে আমাকেই ধাক্কা মারিস? হাত ছাড়ো, ব্যথা পাচ্ছি, নয়তো আমিও রিটার্ন দিতে পারি। ভালোই ভালোই ছেড়ে দাও। আর কি বললে, এটা তোমার বাড়ি? আমি তো জানি এটা মেহেরদের বাসা। তোমার আবার কবে হলো? ইউ, কি বোঝাতে চাচ্ছ? বেবি আমার চাচুর ছেলে, আমরা সবাই একসাথেই থাকি, আর এটা আমাদের বাড়িও। আই মিন, এটা আমার দাদুর বাড়ি, সেক্ষেত্রে এটা আমারও বাড়ি। ওকে? ও আচ্ছা, আমি তো ভেবেছিলাম। কোনো ভেদাভেদ নেই। তাহমিনা মেরুকে লজ্জা পেতে দেখেই হা হা করে হেসে উঠল। মেরু লাজুক চেহারায় নিচের দিকে চেয়ে হাত কচলে যাচ্ছে। থাক,
আর লজ্জা পেতে হবে না। আমি তোমার শাশুড়ি নই, বন্ধু। আমি ওই আদিকালের শাশুড়িদের মতো নয়, আমি মডার্ন যুগের স্টাইলিশ শাশুড়ি, বুঝলে? আর হ্যাঁ, আমাকে আন্টি বলে ডাকবে না, আজ থেকে আমি তোমার মামুনি, কেমন? আন্টি বলে ডাকলে আমি কিন্তু তোমার উপর খুব চটে যাব, রাগ করব। মেরু শুধু মাথা নেড়ে হ্যাঁ বোঝালো। তারপর তাহমিনা মেরুকে নিয়ে উপরে এসে মেহরাবের রুমের সামনে দিয়ে চলে গেল। নতুন মেহমান এসেছে বাসায়, খাবার দাবারের তোড়জোড় তো করতেই হবে। মেরু দরজার সামনে দাঁড়িয়ে থেকে কতক্ষণ হাত কষে পর্দার ফাঁকে কুচি দিল। মেহরাব অন্যদিকে কাত হয়ে শুয়ে ফোন দেখছে। মেরু বুকে থুথু দিয়ে মনে সাহস জাগিয়ে আস্তে আস্তে করে রুমে ঢুকে দরজাটা আটকে দিল। মেহরাব টের পায়নি এখনো। মেরু খাটের পাশে এসে মেহরাবের সাইডে কিছুটা জায়গা দেখে সেখানে শুয়েই পিছন দিয়ে জড়িয়ে ধরল। আচমকা এমন হওয়াতে মেহরাব ভয় থতমত খেয়ে যায়। এভাবে কেউ তার রুমে ঢুকে জড়িয়ে ধরবে এমন কেউ নেই। আজ অব্দি কেউ সাহসও পায়নি। শুধু রাত্রি মাঝে মাঝে না বলে ঢুকে পড়তো। রাত্রির কথা মাথায় আসতেই রাগটা টনটন করে কপালে চলে বসলো। রাগ টান টান হয়ে ফুলে উঠল। মেহরাব ঝাঁঝালো কণ্ঠে বলে উঠল, রাত্রি, ছাড় বলছি। এমন অসভ্যতা আমি কোথায় পেয়েছিস? আমার রুমে ঢোকার সাহস কে দিয়েছে তোকে? আমাকে ছাড়, নয়তো চড়িয়ে দাঁত সব ফেলে দিব। মেরু মুখ টিপে হাসছে। মেহরাব রাগে ফুলে উঠছে, পারছে না ফিরেই ঠাস করে চর বসিয়ে দিতে, কারণ যেভাবে টাইট করে ধরে আছে লড়ার কোনো উপায় নেই। আবার মেহরাবের হাতে ব্যথা। মেহরাব পড়াপড়ি করলো 2-1 মিনিট। পরক্ষণে নাকে একটা পরিচিত মিষ্টির ঘ্রাণ ভেসে আসলো। এই সুগন্ধি মেহরাবের খুব চেনা, হৃদয়কে মাতাল করে ফেলে। কিন্তু এখানে কি করে আসবে? ও তো কখনো বাসা চিনিয়ে দেয়নি। তাহলে এটা কি ভুল ভাবছে? কিন্তু খুব করে উপলব্ধি করছে এটা মেরুর পারফিউমেরই সুগন্ধি। মেহরাব এবার চুপ করে বুঝতে চেষ্টা করলো। হাতের দিকে চেয়ে দেখতে পেয়ে বুঝতে পারলো এটা কোনো ভ্রম নয়, এটা সত্যিই তার মেরু তাদের বাসাতে এসেছে। কিন্তু এই সময় কিভাবে, কি বুঝে উঠতে পারছে না। মেহরাব মুচকি হেসে শুধু মুখ থেকে উচ্চারণ করলো, মেরুন। মেরুর যেন সেই নেশাক্তময় কণ্ঠ আদুরের ডাক শুনে মনের মাঝে ঢেউ খেলে গেল। না দেখতে পেয়েও চিনতে ভুলেনি, ঠিক অনুভব করতে পেরেছে। মেরু এবার আবারও একটু টাইট করে ধরে মেহরাবের পিঠের সাথে মিশে গেল। মেহরাব মুচকি হাসল। আমি জানি তোমার অস্তিত্বকে আমি উপলব্ধি করতে পারি। প্রথমে ভরকে গিয়েছিলাম, এমনটা কখনো আজ অবধি হয়নি। তাই ভেবেছিলাম রাত্রি অসভ্যতম কিছু করছে। পরক্ষণে তোমার নেশালো গন্ধ নাকে ভেসে আসাতে তোমার অস্তিত্বকে জানান দিয়েছে। কি করে আসলে তুমি? রাগ করেছেন স্যার? প্লিজ রাগ করবেন না। আমি আপনার রাগ ভাঙাতে চলে এসেছি। আমি চাই না আমার প্রাণ আমাকে কষ্ট দিক। আপনি জানেন আমি আপনাকে কতটা ভালোবাসি। আপনার রাগ অবহেলা আমাকে যন্ত্রণা দেয়। আমি আপনার ছোট্ট অভিমানগুলো মেনে নিতে পারি না। সারা শরীর ছটফট করতে থাকে, কখন আপনার অভিমান ভাঙিয়ে নেব। প্লিজ মেহের, আপনি আমার উপর রাগ করে থাকবেন না, প্লিজ। তুমি অসুস্থ শরীরে কেন এসেছো? তুমি তোমারটা বুঝলে, আমারটা কেন বুঝোনি? আমি যে তোমার কষ্টে কষ্ট পাই সেটা যে দেখলে না? তুমি ব্যথা পেলে তোমার থেকে আমার ভিতরের যন্ত্রণাটা যে বেড়ে যায় সেটা বুঝলে না? কেন নিজের শরীরটাকে কষ্ট দিলে? তুমি জানতে না তোমার ঠান্ডা লাগবে? তুমি জানতে না কিচেনে তুমি গেলে বিপদ হতে পারে? তুমি বুঝেও কেন গেলে? যেখানে তুমি রান্নার রটাও জানো না সেখানে কি করে গেলে? উত্তর দাও। আই এম এক্সট্রিমলি সরি মেহের, প্লিজ। আমি বুঝতে পারিনি এমন কিছু হবে। বিশ্বাস করুন, আমি চেয়েছিলাম সামান্য চেষ্টা করতে। কয়দিন পর তো আমাকে এমনিতেও করতে হবে, তাই। মেরুর কথা শেষ হবার আগেই মেহরাব ঘুরে শুল। মেরুর মুখ বরাবর মেহরাবের মুখ। ফেস টু ফেস দুজন চেয়ে নিজেদেরকে পলক করে দেখে নিচ্ছে। মনে হচ্ছে কত কত যুগ তারা নিজেদেরকে দেখেনি। এই দেখায় যেন তৃষ্ণা মিটছে না। মনের ছোট্ট মরুভূমি এতদিন জলের জন্য চৌচির হয়ে পড়েছিল, আজ যেন সেই মনের মরুভূমিতে বৃষ্টি হয়ে সব ভিজিয়ে দিচ্ছে। মেহরাব এবার মেরুর গালে হাত রেখে চোখে চোখ রেখে বলল, তুমি ভুল করেছ। তুমি জানো না আমার মাম্মা পাপ্পা কেমন? তারা কখনো তোমাকে দিয়ে কাজ করাবে না। আমি জানি আমার মা তার বউকে রাজরানী করে রাখবে। তার স্বপ্ন তার বৌমাকে নিজের মেয়ের মতো করে সাজিয়ে রাখবে। তুমি তাহলে কি করে ভাবলে
তোমাকে দিয়ে কাজ করাবে? মেহের, আপনি জানেন না, সব মেয়েদেরকে এই সংসারের হাল ধরতে হয়। আমি জানি মামুনি অন্যরকম, দেখেই বুঝতে পেরেছি, কিন্তু মামুনিকে হেল্প করার জন্য হলেও তো তার বৌমার দুটো হাত লাগবে। আর সেই হাত যদি না বাড়িয়ে গুটিয়ে রাজরানী হয়ে বসে থাকি, তাহলে মেয়ে হয়ে মায়ের কষ্টটা কি করে বুঝলাম আপনি বলুন? আমার মাম্মা আমাকে কখনো কিচেনে যেতে দেয়নি, কিন্তু মাম্মার সাথে হেল্প করে দেখিনি। তাই আমি চাই আমার মামুনির সাথে আমি সংসারটাকে আপন করে নিব, নিজ হাতে সংসারকে সাজাবো। প্লিজ আপনি এই নিয়ে আমাকে বারণ করবেন না। মামুনি যদি কাজ করতে পারে তাহলে আমি কেন পারবো না? মামুনিও তো তার বাবা মায়ের আদরের কন্যা ছিলেন, সে যদি কাজে হাত দিতে পারে আমি তাহলে কেন পারবো না? তুমি তাহলে বুঝবে না, নাকি বোঝার চেষ্টা করছো না? আমি জানি না, তবে আমি এটা চাই আমার মামুনির সাথে সব কিছু শেয়ার করে করতে, ব্যাস। ঠিক আছে, তোমার ইচ্ছে। তবে হ্যাঁ, টুকিটাকি করবে, যেমন ধরো কিছু এগিয়ে দিলে, খাবার বেড়ে দিলে, এমন টাইপের। কিন্তু আগুনের ধারে আর কাটাকাটির কাছে মনের ভুলেও যাবে না। মনে থাকবে কথাটা? মনে থাকবে। এবার বলুন তো, আপনার রাগ ভেঙেছে? রাগ বুঝি এভাবে ভাঙাতে হয়? তুমি তো কিছুই করলে না, তাহলে কি করে ভাঙবে? মানে? কিছু মিছু দিলে নিলে হয়তো। সাথে কি আর বলি আপনি লুচু? যখন তখন লুচু কথা বলে বসেন। থাক। আমি আবার কখন কি বললাম? তুমি আমার রাগ ভাঙাতে আসছো, রাইট? তাহলে রাগ কি করে ভাঙাই সেটা জেনে আসুনি? কিরে, কি করে ভাঙাই? আমি তোমার রাগ অভিমান কি করে ভাঙাতাম? কি করে? মজা নিচ্ছ আমার সাথে? আমি কিন্তু মজা নিচ্ছি না, সিরিয়াস। বিয়ের পর তো এসব অ্যাপ্লাই করতে হবে, জানতে হবে তো, নয়তো কি করে ভাঙাবে? তাই তো। তোমার সাথে কথা বলাই বেকার। আমি বলি একটা, তুমি বলো আর একটা। থাক, তোমার রাগ ভাঙাতে হবে না। মেহরাব রাগের অভিনয় করে মুখ ফুলিয়ে রাখলো। এতক্ষণ মেরু মজা নিচ্ছিল। এবার মেরু মেহরাবকে ফুলে থাকতে দেখে মুচকি হেসে ঠোঁট বাড়িয়ে গালে কিস করে বসলো। মেহরাব মেরুর দিকে চাইলো, কিন্তু কিছু বলছে না। মেরু এক এক করে গালে, চোখে, নাকে, দাড়িতে চুমু খেতে লাগলো। মেরু যেন থামার নাম নেই, একটার পর একটা চুমু খেয়েই যাচ্ছে। মেহরাব মনে মনে খুব হেসে যাচ্ছে, আবার কিছু অনুভূতিরও প্রকাশ পাচ্ছে। মেরু এবার মেহরাবের ঠোঁটের দিকে ঠোঁট বাড়ালো। দুজনের নিঃশ্বাস সারা মুখে বিচরণ করছে। একে অপরের গরম নিঃশ্বাসে যেন হৃৎপিণ্ড খুব দ্রুত বেগে ছুটে চলেছে। মেরু কাঁপা কাঁপা ঠোঁট নিয়ে মেহরাবের ঠোঁট আঁকড়ে ধরল। মেহরাব এখনো মেরুর দিকে তাকিয়ে নিখুঁতভাবে চেয়ে আছে। মেরু লজ্জায় চোখ বুজে ঠোঁটে ঠোঁট ডুবিয়ে চুষে নিচ্ছে। প্রায় 5 মিনিট পর মেরু ছেড়ে দিয়ে মেহরাবের বুকে মাথা লুকোলো। মেহরাব মুচকি হেসে বলল, আজ অনেকদিন পর অমৃত খেয়েছি। ইস, দিন দিন আমার হবু বউটা এত সুন্দর করে লিপ কিস দিচ্ছে না, মন চায় ঠোঁটের সাথে ঠোঁট গ্লু দিয়ে লাগিয়ে নিতে। এই স্বাদ যেন ছুটে না যায়, ভেতরটাকে নাড়িয়ে দিয়ে আমাকে পাগল করে তোলে। বিয়েটা বুঝি তাড়াতাড়ি করতে হবে, আর লেট করা যাবে না। নিজেকে কন্ট্রোল করাটাও অনেক চ্যালেঞ্জিং ব্যাপার স্যাপার হয়ে দাঁড়াচ্ছে। আর পারছি না গো। সাধে কি আর লুচু বলি? এর জন্যই বলি, অসভ্য লুচু, বর্বর খাটাস লোক কোথাকার। বলেই মেরু মেহরাবের লোমহর্ষক বুকের কামড় দিয়ে বসে। মেহরাব ব্যথায় আউচ করে ওঠে। মেরু হাসতে হাসতে মেহরাবকে আশ্বস্ত করে, ধাক্কা দিয়ে সরিয়ে দিয়েই উঠে দৌড়ে রুম থেকে বেরিয়ে আসে। এদিকে রাত্রি মেহরাবের রুমের সামনে এসে ঢুকতে যাবে, তখনই মেরুর সাথে ধাক্কা খেয়ে দুজনেই নিচে পড়ে যায়। রাত্রি মেরু দুজনেই নিচে পড়ে গিয়ে মেজাজ খারাপ করে, একে অপরের দিকে কটমট করে চেয়ে আছে। মেরু হাতের তালুতে ব্যথা পেয়ে ঢলতে লাগলো। অন্যদিকে রাত্রি কোমর একটু বেশি ব্যথা পেয়েছে, তাই কোমর ধরে ওঠার চেষ্টা করলো। হিন্দুপুরে রাতকানা রুগীর মতো উপরের দিকে চেয়ে থাকলে তো ধাক্কা খেয়ে কোমর ভাঙতেই হবে। চোখ কি আসমানে নিয়ে হাঁটেন? চোখে দেখে না নাকি কেউ? ইউ অসভ্য মেয়ে, কাকে বলছো এসব? আমি চোখ উপরে উঠিয়ে হাঁটি, নাকি তুমি নিজে ইচ্ছে করে আমাকে ধাক্কা মেরেছো? আমি জানি তো তোমার মতো মেয়ে এছাড়া আর কি পারে। অন্যের পায়ে পা ফেলে ঝগড়া করার জন্য এটাই তোমাদের স্বভাব। ও আচ্ছা, এই কথা। বাহ, আমারও যে একটা বড় গুণ আছে তা আগে জানতাম না তো। আর এই মেরুর মতো কেউ হতেও পারবে না। অন্তত আমি ঝগড়াটাও করতে পারি। তুমি তো দেখছি
কোনো কচুর মাথাও করতে পারো না। ড্যাং ড্যাং করে শুধু বেবি বেবি বলে চামচিকার মতো চেঁচাতে পারো। মেরু ভ্যাং করে কথাটা বলল। রাত্রি রেগে ধমক দিয়ে উঠল। মেরু এতে আসে যায় না, মুখ ভেঙচি কেটে চোখ ঘুরিয়ে নিল। ইউ ব্লাডি গার্ল, তোমার সাহস হয় কি করে আমাকে চামচিকা বলার? আমি আমার বেবিকে বেবি ডাকি, তোমাকে নয়। তোমার এত প্রবলেম কেন? তুমি আমার সাথে যেচে পড়ে লাগতে আসবে না, এর ফলস্বরূপ অনেক খারাপ হবে। ইউ জানো না এই রাত্রি চৌধুরী কতটা ভয়ঙ্কর। ওহো রাত্রি ম্যাম, আমি ভয় পেয়েছি। প্লিজ আমার মতো বাচ্চা মেয়েকে এমন ভয় দেখাবেন না প্লিজ। কি ভেবেছো এটাই বলবো? নো, এই মেরু কাউকে ভয় পায় না, উল্টো মেরুর ভয়ে দৌড়ে পালায়। তো তোমার মতো মেয়েকে আমার জানা আছে কি করে টাইট করতে হয়। দেখা যাবে কে কাকে টাইট করতে পারে। আর হ্যাঁ, তুমি আমার বেবি রুমে কি করছো? কার অনুমতি নিয়ে এই রুমে ঢুকেছো? ওহো রাত্রি আন্টি, এভাবে বলতে নেই। তুমি জানো না দুষ্টু আন্টি, তোমার বেবির সাথে যে আমার কুছ কুছ চাল রাহা হ্যাঁ। আর তোমার বেবির রুমে আমি কেন পারমিশন নিয়ে যাব? নিলে তো তোমার নিতে হবে। শত হলেও তোমার বেবি আর তার হবু বউয়ের রুম বলে কথা, একটু শরম তো করো। মেরু মুখ চেপে হাসছে। রাত্রি যেন রাগে লাল হয়ে গেছে। এই মুহূর্তে মেরুকে মেরেই ফেলবে ভাব। রাত্রি দাঁতে দাঁত চিপে সূক্ষ্ম দৃষ্টি ফেলল মেরুর দিকে। তোকে আমি দেখে নিব আমাকে ইনসাল্ট করা, এর ফল তোর পোয়াতে হবে মিস মেরু। এই রাত্রির কথা মনে রাখিস। রাত্রি হনহন করে চলে গেল। এদিকে মেরু এবার হা হা করে হেসে উঠল। একদম ভালো করে জব্দ করেছে। কথায় না পেরে উল্টে থ্রেট দিয়ে গেল। এই মেরুকে থ্রেট দেয়? কোন দেশের প্রেসিডেন্ট রে তুই? সামান্য থাকতেই পারিস না, আবার আমাকে দেখে নেবে? আরে আমি তো তোর সামনেই আছি, দেখ না, ভালো করে দেখ। ডাইনি, তোর থেকেও সুন্দর আছি আমি, শেওড়া গাছের পেতনি কোথাকার। বলে পিছন ঘুরতেই মেহেরাবের দিকে চোখ পড়ল। মেহেরাব দাঁড়িয়ে আছে দরজার পাশে। দেখে মনে হচ্ছে সব দেখেছে। তাতে আমার জামাই কি? মেরু এবার ঘুরে যেতে নেবে তাহমিনার কাছে, অমনি পিছন থেকে মেহরাব ডেকে উঠল। মেরু দাঁড়িয়ে পড়ল, কিন্তু পিছনে চাইল না। এদিকে আসো মেরুন, আমি বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারবো না, আমাকে একটু হেল্প করো বিছানায় নিতে। মেরু ভুরু কিঞ্চিত করে এবার পিছনে ফিরল। আপনি দাঁড়িয়ে থাকতে পারেন না, তাহলে উঠে আসলেন কেন? তখন তো নিজ নিজ পায়ে হেঁটেই এই পর্যন্ত এসেছেন, তাহলে এখন ধরে নিতে হবে কেন? এত বক বক কেন করো? তোমার ভালো না লাগলে মাকে ডেকে পাঠিয়ে দাও, লাগবে না তোমার ধরতে। আমি নিজে যেহেতু এসেছি, নিজেই যাচ্ছি। মেরু মেহরাবের কড়া কথা শুনে দমে গেল। এখন যদি মামনিকে ডেকে বলি এটা দেখতে খারাপ দেখাবে, তাই নিজেই এগিয়ে আসলো। হয়েছে, আর রাগ করতে হবে না, আসুন আমি আপনাকে নিয়ে যাচ্ছি। থাক, তুই মামনির কাছে চলে যাও, তোমার হেল্প লাগবে না, আমি পারবো যেতে। মেহরাব দেয়াল ধরে এগোতে নিচ্ছে। মেরু খপ করে মেহরাবের হাত ধরে নিল। এতক্ষণ পর মেহরাব টের পেল মেরুর শরীর গরম। একটু ছোঁয়াতেই যেন শরীরের চামড়া পুড়ে যাবার মতো। মেহরাব এবার নিজের রাগকে বুড়ি গঙ্গায় ফেলে মেরুর কপালে হাত রাখল। সে কি, তোমার দেখছি গা পুড়ে যাচ্ছে গরম উষ্ণতায়। তুমি এই শরীর নিয়ে এখানে আসছো, আবার ঢ্যাং ঢ্যাং করে বাচ্চাদের মতো দৌড়ে চলেছ। তোমার কি আদৌ আক্কেল জ্ঞান হবে না? জ্বরে তোমার শরীর পড়ে যাচ্ছে, তুমি নিজের একটু খেয়াল রাখো না। তোমার সাথে রাগ করবো না তো কি অন্যজনের বউয়ের সাথে রাগ করব? কি বললেন? আবার বলুন তো। অন্যের বউয়ের উপর রাগ করতে অনেক শখ জেগেছে, তাই না? আরে আমি তো ওটা এমনিতেই বলেছি, আর তোমাকে নিয়ে যেগুলো বলেছি ওগুলো না ধরে না উত্তর দিয়ে এটা নিয়ে ভাবছো কেন? আগে বলো, এই শরীর নিয়ে এভাবে দাঁড়িয়ে আছো কি করে? আপনি আছেন তো মেহের আমার জন্য ভাবার, তাহলে আমি কেন নিজেকে নিয়ে ভাববো? আপনি আমার যত্ন নেবেন, আপনি তো আমার সেই যে আমাকে নিয়ে প্রতিক্ষণে ভেবে চলেন, আমার ভালো মন্দ বুঝেন, আমার কেয়ারিং এর জন্য সব করে থাকেন। তাহলে আমি কি করে ভাববো আপনি থাকতে? বড্ড পাকা পাকা কথা বলো, এত কথা না বলে এদিকে বসো। মেহরাব মেরুকে বসিয়ে দিয়ে নিজে দেওয়াল হাত দিয়ে ড্রয়ার থেকে মলম এনে ওর ব্যথা হাতের তালুতে মরম লাগিয়ে দিতে লাগলো। মেরু মুচকি হেসে এক ধ্যানে তার মেহেরকে দেখে যাচ্ছে। এই মানুষটিকে জীবনে পেয়ে সত্যি সে সার্থক। এমন কেয়ারিং প্রিয়কে ভাগ্য করে পায়। সচরাচর এমন কেউ নেই যে যত্ন করে ব্যথায় আবেগ দিয়ে ভালোবাসা দিয়ে মলম লাগিয়ে দেবে।
এই মানুষটি ছোট্ট ছোট্ট ব্যথা তুলেও কত যত্ন নেবে, ছটফট করবে, এসব মেরুর যেন খুব ভালো লাগে। মেরু এবার মেহরাবকে দুহাত দিয়ে জড়িয়ে ধরল। মেহের, আপনার আমার ভালোবাসায় কারো যেন কোনো যোগ করতে না পারে। ভাগ্য করে আমি আপনাকে পেয়েছি। এই ভাগ্য বদলে গিয়ে আপনি আমার থেকে দূরে চলে যাবেন না, তাহলে মেরুর অস্তিত্বের খোঁজ মিলবে না। হয়তো পাগল হয়ে যাবে, নয়তো দূর আকাশে একখণ্ড তারা হয়ে জ্বলে থাকবে। প্লিজ মেহের, আপনি আমাকে কখনো ছেড়ে যাবেন না, কথা দিন। বড্ড ভালোবাসি আপনাকে। এমন করে কেন বলছো? আমি তো তোমাকে ছেড়ে থাকতে পারবো না, না কখনো দূরে যেতে দিব না। আমার আত্মা যে তুমি, আমার অনুভূতি তুমি, আমার ভিতরের হৃদ স্পন্দনটাও তুমি। তুমি ছাড়া আমার শ্বাসরুদ্ধ বন্ধ হয়ে যাবে। আমি ভাবতে পারি না তুমি ছাড়া আমিটাকে। সো এসব ফালতু কথা একদম বলবে না মেয়ে, নয়তো কান মলে দিব। অমনি না, আপনার সাথে আবেগী কথাই দেখছি বলা যায় না। ভালো লাগে না, ধ্যাত। আমি সবসময় আপনাকে বলে এসেছি ভালোবাসি, আপনি কিন্তু এখনো বলেননি। একবার বলুন না আপনি আমাকে ভালোবাসেন, প্লিজ। আমি তো তোমাকে ভালোবাসি না, কিন্তু আমি তোমাকেই চাই, তোমাকেই চাই। ভালো না বাসলে চেয়ে কি হবে? আপনি তার মানে আমাকে ভালোই বাসেন না। আমি চললুম, একদম আটকাবেন না। যেতে দিলে তো যাবে। আমি মামুনিকে ফোন দিয়ে বলে দিয়েছি আজ তুমি থাকবে। মামুনি না করতে পারিনি। স্যার, আপনি দেখি ছাত্রীর মান সম্মান নিয়ে টানাটানি করছেন। পরে আমাকে কে বিয়ে করবে শুনি? ছাত্রী যদি তার সম্মান তার স্যারের হাতে দিয়ে দেয়, তাহলে স্যারকে বিয়ে করতে হবে। আর কে করবে? শাট আপ। এত বকবক যে কি করে করেন আপনি না টিচার? তুমি চাও আমি আগের মতো হব, তাহলে আমার থাক, নিজের পায়ে নিজে কুড়াল মারতে নেই, বিপদ নিজেই পোহাতে হয়। মেহরাব মেরুর কথা শুনে হা হা করে হেসে ফেলল। মেরু মুখ ফুলিয়ে বসে রইল। এভাবে ওরা একে অপরে দুষ্টুমি করতে লাগলো। আজ হিমেল একটু তাড়াতাড়ি চলে এসেছে বাসায়। তাহমিনা হিমেলকে দেখে অবাক হলো। হিমেল বাবা, আজ এত সকাল সকাল আসলে যে? কি ব্যাপার, তোমার চেহারাটা এমন লাগছে কেন? কিছু কি হয়েছে? বড় আম্মু, আমি খুব টায়ার্ড, পরে কথা বলবো। আমার কিছু হয়নি, ওই আর কি। ঠিক আছে, তুমি যাও, আমি তোমাদের জন্য লেবুর শরবত করে পাঠিয়ে দেব, কেমন? হিমেল কথা না বাড়িয়ে নিজের রুমে চলে গেল। এদিকে রাত্রি মেরুর সাথে না পেরিয়ে রুমে এসে কয়েকটি জিনিস ভেঙে ফেলেছে। তাকে বলে কিনা আন্টি। সে কোন দিক দিয়ে আন্টি দেখতে? কত শত হ্যান্ডসাম ছেলেরা তার পিছনে ঘুরছে। সে খুব সুন্দর বলে আর এই ব্লাডি মেয়ে তাকে আন্টি বলে সম্বোধন করলো। একে এমন শিক্ষা দেব না, জীবনে ওই রাত্রি চৌধুরীর সাথে লাগতে আসবে না। রাত্রি রুম থেকে বের হয়ে যেতেই হিমেলকে দেখতে পেল। কয়েক সেকেন্ডের মধ্যেই রাত্রির ভাবনা পাল্টে গেল। পৌষাচিক হাসি হেসে দেওয়ালে হাত রেখে আঙুল নাড়িয়ে বলতে লাগলো, আজ দেখ তোর কি অবস্থা হয়। খেল তো কেবল শুধু, সামনে কি কি হয় তুই ভাবতেও পারবি না, ধামাকা। ভুম বলেই হা হা করে হাসতে লাগলো। রাতে ডাইনিং টেবিলে সকলে বসে আছে, শুধু মেহরু, মেহেরাব আর রাত্রি হিমেল বাদে। তাহমিনা সবাইকে খাবার দিতে লাগলো। এত এত খাবারের আয়োজন দেখে হাসান বলে উঠল, ভাবি আজ কারো শুভ দিন নাকি যে তুমি এত খাবারের আয়োজন করলে? কি ব্যাপার ভাবি, এত খাবার এই রাতে? কি স্পেশাল কিছু আছে নাকি? আছি তো, বলবো, দাঁড়াও, আগে নিয়ে আসি তাকে, তারপর বলছি। তাহমিনা ওদেরকে 1 মিনিট বলে চলে গেল। এদিকে ওরা একে অপরের দিকে চেয়ে ভাবতে লাগলো কি এমন জিনিস আনতে গেল আর কিসের কথা বলছে, কেউ বুঝতে পারছে না। বাবা মেহের, আসবো? ওই দেখো এখনই কত ড্রামা করছে। এমনিতেই না আজ করে চলে আসে, আর আজ আমি আছি না, মামুনি চাচ্ছে না আপনার আমার রোম্যান্সের মধ্যে হাড্ডি হয়ে ঢুকতে, বুঝলেন? আসো মা। তাহমিনা রুমে ঢুকলেন। তারপর ওদেরকে ডিনারের জন্য বললে মেরু যেতে একটু নাকচ করে, তবুও ভদ্রতার খাতিরে যেতে রাজি হয়। তাহমিনা মেরু মেহরাবকে ধরে ধরে নিচে নামিয়ে আনে। মেরু হাত ছেড়ে দেয়। মেহরাবকে বসিয়ে এবার মেরুর কাছে এসে ওকে ধরে টেবিলের সামনে নিয়ে যায়। মেরু মাথায় কাপড় দিয়েই নিচে নেমেছে। টেবিলের সামনে এসে নিচের দিকে ঝুঁকে থাকে। ইকবাল বাদে বাকি ওরা একে অপরের দিকে চেয়ে বোঝার চেষ্টা করে এই মেয়েটিকে। ভাবি, মেয়েটাকে আগে তো কখনো দেখিনি। এই হচ্ছে মেরু, আমার বান্ধবীর মেয়ে। আজই আসলো, চলে যেতে চেয়েছে অবশ্য, কিন্তু যেতে দেয়নি।
ওর জন্যই এত কিছুর আয়োজন, বুঝলে দেবরছি? আচ্ছা। সহেলা মেরুকে দেখে হাঁ করে চেয়ে আছে, কারণ মেরু খুব সুন্দর, গায়ের উজ্জ্বলতা যেন চোখকে গোল খাইয়ে দিচ্ছে। এমনিতেও ফর্সা, সুন্দরী, সহলা, আকর্ষণীয়, তার উপর মেরুকে দেখছে, এখন আর চোখ সরাতে পারছে না। সাহেলা হাসানের কানে কানে বলছে, এই শোনো না, মেয়েটা দেখতে কি ভীষণ সুন্দর। ইস, এই মেয়েটিকে যদি আমার হিমেলের বউ করে ঘরে আনতে পারি তাহলে ভালো হবে না বলো? আমার বাচ্চাটাও খুশি হবে। একবার যদি দেখবে পাগল হয়ে যাবে। প্লিজ কিছু একটা করো, এই মেয়েকে আমার হিমেলের বউ বানাতে চাই। আস্তে কথা বলো সাহেব, কেউ শুনতে পেলে খারাপ হবে। আগে দেখি মেয়েটাকে, পরে ভেবে দেখবো, এখন চুপ করো। আয় মামুনি, এখানে বস। তোর জন্য দেখ কত কি করেছি। পোলাও, কোরমা, গরুর গোশত, চিকেন ফ্রাই, ফিশ ফ্রাই, আরো কত কি। মেরু এসব দেখে অবাক হলো, সাথে মেহরাবের দিকে চাইলো। মেহরাব চোখের ইশারায় ভরসা দিল। মেরু মেহরাবের পাশেই বসেছে। সাহেলা এ দেখে যেন তেলো বেগুনের মতো জ্বলে উঠল, কিন্তু মুখ ফুটে কিছু বলতে পারল না। তোর সাথে কিছু কথা আছে। কি বলবি বলে ফেল, আমি ঘুমাবো। মেরু এসেছে। রাত্রির এই একটি কথাতেই যেন হিমেলের মস্তিষ্ক থেমে গেল। রাত্রি ঠিক বলছে না ভুল, এটা শিওর হওয়ার জন্য নিজেই বলল, কি বললি? শুনতে পাইনি, আবার বল। মেরু এসেছে। মেহরাব যার জন্য আমার দিকে ফিরে চাচ্ছে না, তুই মেয়েটিকে দেখবি না? বসাতে এসেছে। ডাইনিং টেবিলে সবার সাথে খেতে বসেছে, চল তুইও দেখবি। হিমেল বাঁকা হাসলো। পরক্ষণে রাত্রিকে বলল, তুই যা, আমি আসছি। রাত্রি পিছন ফিরে বাঁকা হেসে চলে আসলো ওখান থেকে। লাল বেনারসি পরে মাথায় দোপাট্টা টেনে কপাল অবধি রেখে ড্রেসিং টেবিলের সামনে বসে আছে এক সদ্য বিয়ে করা নতুন বউ। কিছুক্ষণ আগে তাদের বিবাহ বহির্ভূত কার্যক্রম করা হলো। সময়টা অনেক দ্রুতই যেন পেরিয়ে গিয়েছে। যেভাবে দুটি চোখ বুজে আবার চোখ মেলতে যতটা না সেকেন্ড হয়, ঠিক সেভাবেই সময় স্রোতের মতো কখন যে চলে যায় তা বোঝাই দুষ্কর। নতুন বউটি সামনের দিকে মিররের দিকে তাকিয়ে নিজের সুন্দর প্রতিচ্ছবি খুব নিখুঁতভাবে চেয়ে থেকে দেখছে। তাকে আগের থেকে অন্যরকম সুন্দর লাগছে। এটা হয়তো সকল মেয়েদের বিয়ের একটা পরশ। যারা সদ্য বিবাহে পা রাখে বা বিয়ে করে তখন তাদের সৌন্দর্যের প্রতীক ছড়িয়ে পড়ে। নতুন বউয়ের গন্ধটাই যেন অন্যরকম। কপালে টিপ চোখে, কাজল নাকে বিয়ের প্রতীক চিহ্ন, ছোট্ট ডায়মন্ড নাকফুল, ঠোঁটে গাঢ় লিপস্টিক, হাতে ভর্তি মুঠো চুড়ি, সব মিলিয়ে যেন আজ নিজের চোখটাই ঘোলাটে হয়ে যাচ্ছে। তাহলে তার প্রেমিক পুরুষটি আজ তার ফুটন্ত পদ্মের ন্যায় বউকে দেখে তার কি অবস্থা হবে ভাবতেই ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটে উঠল। মেয়েদের নাকি নাকফুলের জন্য চেহারার রূপ পরিবর্তন হয়, তাহলে কি তারও পরিবর্তন লাগছে? সত্যি কি সে আগের মতো আমিটাকে ভিন্ন লাগছে? হয়তো। এসব ভাবতে ভাবতে হঠাৎ করে চোখ যায় বা হাতের দিকে, কালচে একটা লম্বা দাগের দিকে। 2 মাস আগের সেই নিকৃষ্ট চিহ্নটা এখনো ভেসে আছে। এটা দেখেই যেন মুহূর্তের মধ্যেই মুখের হাসি উধাও হয়ে গেল। লাজুক চেহারাটা কেমন উদাসীন মলিন হয়ে গেল। ডুব দিল সেই দিনটাতে, যে দিন তার সাথে খারাপ কিছু আবারও হতে যাচ্ছিল। ভাবনা। হঠাৎ নিজের পাশের চেহারাটাতে কাউকে বসতে দেখেই চমকে উঠল মেরু। বুঝে উঠতে পারেনি এমন কিছু হবে। প্রথমে ঘাবড়ে গিয়েছিল বটে, তবে তা প্রকাশ করল না। কেমন আনইজি ফিল হচ্ছে। হিমেল মেরুর পাশে বসে ডেভিল হাসল। রাত্রি হিমেলের দিকে চেয়ে মিটিমিটি হাসছে। তার উদ্দেশ্য সফল হতে যাচ্ছে এটা ভেবেই রাত্রি আকাশের চাঁদ হাতে পাবার মতো আনন্দ পাচ্ছে। বাকিরা যে যার মতো খাবার খাচ্ছে। সাহেলা ছেলেকে মেরুর পাশে বসতে দেখে ভালোই খুশি হয়েছে, এটা মুখ দেখেই বোঝা যাচ্ছে। মেহেরাবও কিছু বলেনি বা এসব মাথাতেই নেয়নি, তাই নিচের দিকে চেয়ে খাবার খাচ্ছে। হাই বেবি ডল, আবারও যে তোমার সাথে আমারই বাড়িতে দেখা হয়ে যাবে আগে কখনো ভাবিনি। আসলে কথাই আছে, যেই জিনিসের প্রতি আকাঙ্ক্ষা বেশি থাকে সেই জিনিসটা না পাওয়ার আগে অবধি ঘুরে ফিরে তার কাছেই আসে। সেই দিন তোমার সঙ্গে তোমার অঙ্গ স্পর্শ করতে পারিনি, তাতে কি হয়েছে? আজ না হয় স্পর্শ করে দেখবো, কি বলো? হিমেল ফিসফিস করে কথাগুলো মেরুর কানে বলল।
মেরু ছাড়া বাকিরা কেউ শুনতে পায়নি। মেরুর বুক ধক করে উঠল। আজ যদি সত্যি হিমেল কিছু করে বসে তাহলে তাকে কে বাঁচাবে? মেহরাব তো অসুস্থ, আর নতুন এই বাড়িতে সে এসেছে, আর বাড়িটাও তাদের না। এখানে থাকাটা কি তার জন্য ঠিক হবে, নাকি সে ম্যানেজ করে বাসাতে চলে যাবে? বুকের মাঝে কেমন আতঙ্ক শুরু হয়ে গেল। খাবার গলা দিয়ে নামছে না। শত হলেও এখন যদি কোনো ঝামেলা হয় তাহলে সবাইকে কি উত্তর দেবে? মেরু খাবার খাচ্ছে না, শুধু ছটফট করছে এখান থেকে এই মুহূর্তে উঠে যেতে পারলেই যেন দম ছেড়ে বাঁচবে, আর এক মুহূর্তও বসে থাকা সম্ভব নয়। মেহরাব হঠাৎ খেয়াল করলো মেরু কেমন উদাসীন হয়ে আছে। দেখে বোঝাই যাচ্ছে কোনো কিছুর জন্য অস্বস্তি বোধ করছে। মেহরাব পাশে ফিরে হিমেলকে দেখতে পেয়ে মেজাজ বিগড়ে গেল। এবার বুঝতে আর বাকি রইল না তার। মেহরাব বাকি খাবার রেখে হাত ধুয়ে তাহমিনার উদ্দেশ্যে বলল, মা আমি রুমে গেলাম, মেরু আসো, তোমার আর খেতে হবে না, চলো আমার সাথে। সে কি মেহের, খাবার তো কেবলই খাওয়া শুরু করলে, তার মধ্যে খাবার খাওয়া শেষ? সব তো প্লেটে রেখে দিয়েছো, কি হয়েছে? ভালো হয়নি খাবার? আমার খিদে নেই, মেরুন উঠো আমার সাথে চলো। সে কি সুইট বয়, তোমার খেতে ইচ্ছে করছে না? তাহলে তুমি চলে যাও। এ রাত্রি সুইট বয়কে রুমে দিয়ে আসো তো মামুনি। আর মেরু না কি যেন নাম, তো একটু খাবার মুখে দেয়নি, ও কেন যাবে না? হয় খাবার খেয়ে যাক, তুমি রাত্রির সাথে চলে যাও, রাত্রির খাবার খাওয়া শেষ। কি বলো মামুনি, তুমি কি আর খাবে? না না মাম্মাম, আমি আর খাবো না। বেবি চলো, তোমাকে আমি দিয়ে আসি। দরকার নেই, তুই তো রুমে চলে যা। খাবার শেষ হলে আমার মনে হচ্ছে মেরুর এখন খিদে নেই, ওর শরীরটাও বেশি ভালো না, তাই ওকে আমার রুমে নিয়ে গিয়ে মেডিসিন দিব। কজ আমার কাছে মেডিসিন আছে, তোমরা খেতে থাকো। মেরুন উঠো। মেরু যেন এমন কিছুর অপেক্ষাতেই ছিল। ও কিছু না বলে ঝটপট করে খাবার টেবিল ছেড়ে উঠে দাঁড়ালো। কাউকে কিছু না বলে মেহরাবের হাত ধরে উপরের দিকে চলে গেল। এদিকে হিমেল কিছু বলছে না, শুধু মুখ বেঁকে ডেভিল হাসছে। কেবল তো মাত্র শুরু, আজ সারা রাতে কি হয় শুধু দেখে যাবে ওই মেহরাব চৌধুরী। হা হা হা। রাত্রি যেন এই অপমান সহ্য করতে পারল না, রেগে মেঘে উঠে রিমু চলে গেল। সাহেলা মেয়ের দিকে একবার চেয়ে মনে মনে সাপের মতো ফুঁসতে লাগলো। তোমার সমস্যা হচ্ছে, তুমি চুপটি করে বসে না থেকে আমাকে বলনি কেন? আমি জানি হিমেল তোমাকে কিছু তো বলেছে, নয়তো তুমি ঘাবড়ে যাবার মেয়ে নও। কি বলেছে আমাকে বলো। না তেমন কিছু না, আসলে সেই দিনের ঘটনা মনে পড়ে গেছিল, আর সামনাসামনি হয়ে ভয় করছে খুব মেহের। বুঝলাম। আমার বাড়িতে ওর সাহস নেই কিছু করার। ডোন্ট ওয়ারি, কিচ্ছু হবে না। দেখো বাইরে হয়তো বাতাস বইছে, বৃষ্টি পড়বে, চলো বারান্দায় গিয়ে কথা বলি। আপনি দাঁড়িয়ে থাকতে পারবেন? তোমার জন্য সব পারবো, আসো। ওরা বারান্দায় গিয়ে দাঁড়ালো, তখনই ঝুমঝুম করে বৃষ্টি পড়তে শুরু করলো। মেহরাব মেরুর দিকে এক পলকে চেয়ে আছে। কি মায়াবী মিষ্টি চেহারার অধিকারী, এ যেন জনমভর তাকিয়ে থেকে পার করে দিতে পারবে। ভালোবাসায় যেন দুনিয়ার সব কিছু ভুলিয়ে দিয়ে প্রিয় মানুষটিকে পাশে পেলেই আর কিছু না লাগে। মেহরাব হঠাৎ করে মেরুর সামনে বেবি হেয়ারগুলো কানের পিঠে গুজে দিল। মেরুর ঠান্ডা হাতের স্পর্শ পেতেই যেন থমকে গেল, সাথে সারা শরীর শক্তের মতো ঝিম করে উঠল। মেরু তার এলোমেলো দৃষ্টি সামনের বৃষ্টির পানে ফেলল। যদি দৃষ্টি মেহরাব দেখতে পায় তাহলে হয়তো আবারও ক্ষুদ্র প্রেমের নেশা জাগতে পারে। মেহরাব মুচকি হাসল। কি ব্যাপার, আমার থেকে কি লজ্জা ঢেকে রাখতে চাচ্ছ, নাকি নিজেকে লজ্জার থেকে দূরে সরিয়ে নিতে চাচ্ছ? তুমি দেখছি ৮-১০টা মেয়ের মতোই লজ্জায় নুয়ে পড়ো। কই, আগে তো এই লজ্জা রাঙা টমেটোর মতো গাল দুটি কখনো দেখিনি, তাহলে এখন কি করে এত লজ্জা পেতে শুরু করলে? জানি না, হয়তো ভালোবাসা সব পারে। আপনি ভালোবেসে ছুঁয়ে দেন বলেই তো লজ্জারা আমাকে আঁকড়ে ধরে। আমি কি তাদের আক্রমণ করি, নাকি আপনি তাদের আমন্ত্রণ করেন? তাই আমার জন্য লজ্জারা তোমাকে ভিড়ে ধরে? তাহলে তো ভালোই হয়। লজ্জাই তো নারীর ভূষণ। লজ্জা না থাকলে একটি নারীকে কখনো পরিপূর্ণ লাগে না। লজ্জা যে নারী পায়, সে নারী হচ্ছে প্রকৃত সৌন্দর্যের অধিকারিণী, বুঝলে? খুব ভালোবাসো আমায়? আপনার থেকেও বেশি ভালোবাসি আমি আপনাকে মেহের। আমার থেকেও বেশি? আমি তো তোমায় ভালোবাসি না। ভালো লাগে না। বুকে আসো। মেরু আর ৭-৫ না ভেবে মেহরাবের বুকে গিয়ে মাথা রাখলো। এভাবেই টুকিটাকি কথা বলতে বলতে সময়টা পার করলো। রাত প্রায় ১২টা। মেরুর ঘুম আসছে না।
নতুন বাড়ি, নতুন জায়গা, আবার পাশে নতুন মানুষ। তাহমিনা আর শিখার সাথেই মেরু শুয়েছে। তাহমিনার শিখা অনেক আগেই ঘুমিয়ে পড়েছে। মেরু ভালো করে খেয়াল করে দেখে আস্তে আস্তে ধীরে উঠে বসলো। তারপর আস্তে আস্তে রুম থেকে বেরিয়ে আসলো। করিডোর দিয়ে যেই মেহরাবের রুম অবধি আসলো, অমনি কেউ হাত ধরে টেনে মুখ চেপে নিয়ে যেতে লাগলো। আচমকা এমন হওয়াতে মেরু বুঝতে পারল না, তবে ছটফট করতে লাগলো ছোটার জন্য, কিন্তু সুঠাম দেহের সাথে পেরে উঠছে না। রুমের মধ্যে এনে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দিল। হিমেল তার দরজাটা আটকে দেবে, মেরু তড়িঘড়ি করে উঠে এসে হিমেলের হাত ধরল। কিছুতেই দরজা আটকাতে দেওয়া যাবে না। হিমেল ধাক্কা দিয়ে ফেলে দিল মেরুকে। দরজা লাগিয়ে এবার পৌষাচিক হাসি হেসে মেরুর দিকে এগিয়ে আসলো। খবরদার এক পাও এদিকে আগাবি না, নয়তো তোর খবর আছে। আমি কিন্তু চিৎকার করব। বলে মেহের মেহের বলে 2 বার ডাকলো। 3 বারের কালে হিমেল মুখ চেপে ধরল। চুপ, একদম চুপ। আজ তোকে কেউ আমার হাত থেকে রক্ষা করতে পারবে না। তুই নিজের ইচ্ছায় জালে ধরা দিয়েছিস। তোর সবচেয়ে বড় ভুল আমার শত্রুর প্রেমিকা হওয়ার, তার সাথে নষ্টিফষ্টি করার। আমি ওর সব কিছু কেড়ে নেবো। ও যেদিকে হাত বাড়াবে সেই দিকটাই ধ্বংস করে দেবো। ওর সব কেড়ে নিয়ে নিঃস্ব করে দেবো। তোকে সেই দিনের পর আর ইচ্ছে ছিল না তোর প্রতি ইন্টারেস্ট, কিন্তু তুই আবারও আমার লোককে জাগিয়ে তুলেছিস। আজ তোকে ছিঁড়ে ছিঁড়ে খাবো। তোর সব কিছুর উষ্ণতা আমার শরীরে মাখবো, যেভাবে 5 বছর আগে করেছিলাম। মেরু আর পারল না। সর্বোচ্চ শক্তি দিয়ে হিমেলের হাতে কামড় দিল, আর তার সাথেই ঠাস করে গালে চড় মেরে বসলো। হিমেল রক্তচক্ষু নিক্ষেপ করে গাল ঘুষে কটমট চোখে চেয়ে রইল। তোর সাহস দেখে আমি অবাক হচ্ছি। তুই কতটা জঘন্য। 5 বছর আগে যার সাথে অন্যায় করেছিস, ভেবেছিস কি আজও আমার সাথে সে একই অন্যায় করতে পারবি? তাহলে ভুল ভাবছিস। আমি মেরুর জ্বলন্ত শিখা। সেই দিন পেছন থেকে আঘাত করতে পেরেছিস বলে কিছু বলিনি। আজ দেখি কি করে আমাকে ভোগ করতে পারিস। এবার আয়, তোর সাথে এক নারী লড়বে তার সতীত্ব রক্ষার জন্য, আর আমি কাউকে ডাকবো না। দেখি তোর কতটা পাওয়ার। দম থাকলে আয় দেখি। মেরু তো বলে দিল কথাটা, কিন্তু ও মনে মনে খুব নার্ভাস হয়ে পড়েছে। কারণ যতই হোক একটু সুঠাম দেহের ছেলের সাথে কখনো কোনো মেয়ে পেরে ওঠে না। তবুও সে আজ নিজেকে দুর্বল রাখবে না, এর সাথে যুদ্ধ করে যাবে। যদি মেহের সুস্থ থাকতো তবে হয়তো ভরসা পেত, কিন্তু আজ তার ভরসাটাও নেই। অসুস্থ শরীর নিয়ে পারবে না হিমেলের সাথে। তাই মেরু নিজে জোর গলায় ভয় দেখাতে এসব বলল। বাহ, তোর মুখে দেখছি ভয় ফুটছে। তা প্রেমিককে কাছে পেয়ে নাকি প্রেমিকের ছোঁয়া অঙ্গে পেয়ে? রাগে দাঁতে দাঁত পিষে বিদ্রুপ স্বরূপ কথাটা মেরুকে বলল। মেরু এই কথা শুনে রাগে গর্জে উঠল। হিমেলকে উদ্দেশ্য করে বলল, খবরদার মেহেরকে নিয়ে আর একটা বাজে কথা বললে তোর জিভ টেনে ছেড়ে ফেলবো। ও তোর মতো কুলাঙ্গার নয়, ও স্বভাব ভালো। তোর মতো জঘন্য পুরুষ নয়। তুই তো জঘন্য পুরুষ থেকেও অধম, একটা কাপুরুষ। তোর মতো নিকৃষ্ট আর একটা মানবও নাই। আজ তোর মুখের বলি আমি ছুটিয়ে ছাড়বো। আমার গায়ে হাত তোলা, দেখ তোর সাথে কি কি হয়। অনেকবার বেড়েছিস, দেখি আজ আমার হাত থেকে তোকে কে বাঁচায়। এসব বলতে বলতে হিমেল এগিয়ে চলল মেরুর দিকে। মেরু যেন এক বুক সাহস নিয়ে একইভাবে দাঁড়িয়ে রইল। ও দেখতে চাইছে হিমেল কতটা দূর যেতে পারে আজ। হিমেল এসেই মেরু চুলের মুঠি ধরল, তারপর মুখ চেপে ধরে একদম কাছে আনলো। একটু আগে কি বললি? তোর সতীত্ব। আজ তোকে কলঙ্কিত করে এই রুম থেকে বের করব। তোর প্রেমিক তোর এমন অবস্থা দেখবে যে কল্পনাও করতে পারবে না। মেরুকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দিল। হিমেল শার্ট খুলে ফেলে এবং মেরুর উপর ভর দেবে, ঠিক তখনই নিজের সর্বশক্তি দিয়ে হিমেলের পেট বরাবর লাথি ফেলে দেয়। হিমেল ছিটকে গিয়ে ল্যাম্প টেবিলে হাত লেগে নিচে পড়ে যায়। সাথে সাথে নিস্তব্ধ ঘরে একটা বিকট শব্দ হয়। মেরু উঠে এসে হাতের ধারে ল্যাম্পটি নিয়ে যত ইচ্ছে হিমেলকে মারতে থাকে। কয়েকটা বাড়ি মারার পর হিমেল মেরুর পা ধরে ফেলে দেয়। এতে মেরু একটু কোমরে ব্যথা পায়, সাথে কিছুর সাথে লেগে হাতে ব্যথা পায়, আর সেখানে খুব জ্বালাপোড়া করতে থাকে। তার জন্য হিমেলের সাথে পেরে উঠতে কষ্ট হচ্ছে। হিমেল মেরুর গায়ের জামাটা মাঝ বরাবর ছিঁড়ে ফেলে। মেরু এবার উপায় না পেয়ে হাত মুঠো করে চোখে ঘুষি মারে। সাথে সাথেই মৃদু চিৎকার করে ওঠে হিমেল। মেরু 2 হাতে আঁকড়ে নিজের সামনের টুকু ঢেকে দরজার দিকে পা বাড়ায়, কিন্তু দুর্ভাগ্যবশত ততদূর যেতে পারেনি। তার আগেই হিমেল মেরুর কোমর আঁকড়ে আবার ফেলে দেয়। এবার মেরু ছটফট করতে থাকে। কিছুর শব্দ পেতেই মেহরাব শোয়া থেকে উঠে বসে।
মেহেরাব ঘুমায়নি। এতক্ষণ ধরে মেরুর চিন্তা করছিল। ওকে নিয়ে মনের মাঝে কেমন আতঙ্ক ছড়িয়ে আছে, তাই ঘুম আসছিল না বলেই জেগেছিল। কিন্তু এমন শব্দ এলো কোথা থেকে? মনে হচ্ছে কিছু পড়ে যাওয়ার শব্দ। মেহরাব একবার ইকবালের দিকে চেয়ে রুম থেকে খুঁড়িয়ে খুঁড়িয়ে বেরিয়ে এলো। বুঝতে চেষ্টা করছে কোথা থেকে আসলো শব্দটা। কাউকে দেখতে পাচ্ছে না, শব্দ ঠিক আছে। এটা ভেবে মেহরাব আবার পিছনের রুমে যাবে, অমনি আবারও একটা শব্দ হলো। এবার মেহরাব দাঁড়ালো না, তাহমিনা রুমের দিকে হাঁটতে শুরু করলো। রুমের সামনে এসে পর্দার ফাঁকে চেয়ে রুমে পলক ফেলে বুক ধপ করে উঠল। তার মা আর বোন শুয়ে আছে, কিন্তু মেরু নেই। মেহরাব আর অপেক্ষা না করে হিমেলের ঘরের দিকে অগ্রসর হলো। হিমেল মেরুর বুকের দিকে বারবার মুখ নিয়ে যাচ্ছে, দু হাত হিমেলের হাতের মাঝে। মেরু এবার অনেক কষ্টে হাঁটু দিয়ে সজোরে হিমেলের মেইন জায়গায় আঘাত করলো। সাথে সাথে হিমেল হাত ছেড়ে ধরে ব্যথায় কাতরাতে লাগলো। মেরু উঠে হিমেলের চুল ধরে আরো কয়েকবার সেখানে আঘাত করলো। রাগে যেন ইচ্ছে করছে এখানেই পুঁতে ফেলতে। এবার হাতের ল্যাম্প লাইট নিয়ে সজোরে হিমেলের মাথায় বাড়ি মেরে বসলো। সাথে সাথেই হিমেল জ্ঞান হারিয়ে ঢলে পড়ল মেঝেতে। মেরু ইচ্ছে মতো কয়েকটা আঘাত করে দরজা খুলে দৌড়ে বেরিয়ে পড়ল। হঠাৎ পিছন থেকে দরজা আটকানোর শব্দটা কান অব্দি এসে পৌঁছতেই মেরুর ভাবনা ছেদ ঘটল। পিছন ফিরে তার স্বপ্নের পুরুষটিকে দেখে আবারও গাঢ় করে দু ঠোঁট প্রসারিত করল। সামনের সেই ব্যক্তিটি শেরওয়ানি পরে জামাই বেশে ঘরে ঢুকছে। সে মুচকি হেসে এগিয়ে আসলো। মেরু ঘুরে আবার একইভাবে বসলো। মেহরাব আস্তে ধীরে নেশা ভরা চোখে রোম্যান্টিক মুড নিয়ে মেরুর পিছনে দাঁড়িয়ে একটু ঝুঁকে কানের কাছে বলতে লাগলো, আজ যেন পদ্মের সেই ফুটন্ত লাজুক পদ্ম তুমি। তোমার এই সৌন্দর্যের কাছে হারিয়েছি আমি আমার হৃদয়ের নেশার মাদকতা তুমি। তোমার ওই মায়াবী ডাগর ডাগর আঁখিতে দৃষ্টি হারিয়েছি আমি। তোমার ঠোঁটের কোণে মাতাল করা সেই মন কাড়া হাসি তুমি যেন আজ থেকে পুরোটাই আমি। মাতাল হাওয়ায় নেশালা তুমি। আজ যেন নিজেকে বরের বেশে সঁপে দিয়েছি আমি। গ্রহণ করো আমায় আমার রাজরানী। কেমন হলো? মেরু ঠোঁট বেঁকে মৃদু হাসলো। মেহের, আমি যদি আপনার পদ্ম হই তবে আমি আপনাকে বলবো, আপনি আমার পদ্মের সে একটি মাত্র মালকিন, যার অধিকার আছে তুলে নিবার, যার অধিকার আছে ছুঁয়ে দিবার, যার কাছে আমি দুনিয়ার মধ্যে একটি মাত্র ঘায়েল করা পদ্ম ফুল, যার কাছে আমি হাজারো পদ্মের সুবাস। কিন্তু এবার আপনার রোমান্টিক মুড রাখেন সাইডে। আগে বলেন, কেন বলেননি ভালোবাসি যে তোকে? তাই এই দিক থেকে আপনাকে নিজের করিতে নাহি পারি। এবার আপনি যান সোফায়, আমি যাই খাটে। ঘুম যে পেয়েছে আমার বহুত আগে। মেরু মুখ টিপে টিপে হাসছে, কারণ মেরুর ভ্যাং করা কথা শুনে মেহরাবের মুখ চুপসে একটুখানি হয়ে গেছে। কি একটা রোম্যান্টিক মুড নিয়ে এসে কাব্যিক ছড়ালো, আর তার 12টা এভাবে বাজালো। মেরু পারছে না উচ্চস্বরে হাসতে। মেরু সামনের আয়নায় চোখ রেখে দুটি ভুরু কুচকে নাড়িয়ে জিজ্ঞেস করলো কি। মেহরাব রাগ করে সেখান থেকে সরে এসে হাতের ঘড়ি পাঞ্জাবি খুলতে লাগলো। কি ব্যাপার মিস্টার বাদর বর, হঠাৎ করে আপনার চেহারার রং পাল্টে গেল কেন? এমা, আপনার দেখি গাল দুটি ফুলে মিষ্টি কুমড়ো হচ্ছে। ইস, যা লাগছে না, একদম জোস। আপনি দেখবেন, আসুন আসুন, এই যে আয়নাতে দেখুন, একদম মিষ্টি কুমড়ো। মেরু মেহরাবের হাত ধরে টেনে আয়নার সামনে দাঁড় করালো। মেহরাব দুই ভুরু বাঁকা করে মেরুর দিকেই চেয়ে রইল। আমি জানি আমার রূপ অনেক, আর এখন তো আপনার বউ হয়ে গেছি, একটু লজ্জা লজ্জা ভাব করে। সো আমার রূপে আপনার নীলাভ চোখ প্রেমে পড়বেই। তার জন্য এইভাবে গরুর মতো চেয়ে থাকতে হয় নাকি? যা দুষ্টু বর, আমি তো আপনার দিকে তাকাতে বলেছি। মজা নিচ্ছ আমার সাথে? আমি কি জোকার? না, একদমই না। আপনি জোকার হতে যাবেন কেন? আপনি তো আমার জোকার না, মানে ওইসব আর কি। স্টপ মেরুন, শুধু শুধু মেজাজটাই খারাপ করে দিলে। যাও, রাত অনেক হয়েছে, এসব চেঞ্জ করে আসো, ঘুমাবো। মেহরাব হনহন করে ওয়াশরুমে চলে গেল, আর গিয়েই ঠাস করে দরজাটা লাগিয়ে দিল। মেহরাব ধমকে সুরে কথাগুলো বলল, যার জন্য মেরুর মনে রাজ্যের অন্ধকার নেমে এলো। আজ হঠাৎ করে কি হলো তার মেহরাবের? সামান্য মজাটুকুও বুঝতে পারল না। এর আগেও তো কত শত মজা সে করেছে, কই কখনো তো এমন রাগ করে যায়নি। তাহলে আজ কোনো সামান্য মজাকে সিরিয়াসভাবে নিচ্ছে। মেরুর হঠাৎ করে খুব কান্না পেল, তাই আর কিছু না ভেবে সে এবার বারান্দার দিকে চলে গেল। বারান্দায় দাঁড়িয়ে বাইরের চাঁদনি রাতের আকাশের পানে চেয়ে রইল। কি সুন্দর তারায় মেলা রাত,
আকাশের বুকে ছোট্ট ছোট্ট তারার বিন্দু মেলা, ছোট্ট ছোট্ট নক্ষত্রগুলো টিপ টিপ করে জ্বলছে, দেখলেই যেন প্রাণ জুড়িয়ে যায়। তবে অন্য সময় হলে মেরুর ভালো লাগতো, কিন্তু এই মুহূর্ত তার সবকিছু বিষণ্ণ লাগছে। এই সৌন্দর্যে খুব মনে হচ্ছে তুচ্ছ। খুব ইচ্ছে ছিল তার প্রিয়র সাথে জ্যোৎস্না বিলাস করতে, হয়তো তা হবে না। কখনো ভালোবাসার পরে মেহের এভাবে মেরুর সাথে মিসবিহেভ করেনি, এই প্রথম, তাই মেনে নিতে কষ্ট হচ্ছে। মেরু এক মনে মস্ত বড় থালার মতো মায়াবী চাঁদের দিকে চেয়ে আছে। তখন এক হিম শীতল ঠান্ডা হাত এসে পিছন থেকে কোমর জড়িয়ে আষ্টে পৃষ্ঠে নিজের সাথে বেঁধে নিল। ঘাড়ে থুতনি রেখে মুচকি হাসল। মেরু প্রথমে ঘাবড়ে গেলেও পরে বুঝতে পেরে কিছু বলল না। আমার মায়াবিনী কি তার বরের সাথে অভিমান করেছে, তাই এখানে এসে চুপটি করে দাঁড়িয়ে থেকে নিশ্চয়ই বরের নামে অভিযোগ করা হচ্ছে? মেরু কিছু বলল না। মেহেরাব আবার বলল, বুঝেছি, সে বড্ড অভিমানী। তুমি কি জানো মেরুন, এই অভিমানের কারণটা কি? আমি বলছি, আজ আমার মায়াবিনীর মায়াবী চেহারাটাই অভিমানের পাহাড় দেখতে চাই, যার অভিমানে আমার মনকে শীতল করে তুলবে। তার ছোট্ট অভিমানে আমার হৃদয়ের মাঝে উতাল পাতাল শুরু করে দিবে। তার অভিমান ভেঙে দিবার জন্য আমার হাত দুটির স্পর্শ খুব আদরে হবে। তার অভিমান ভাঙাতে আমার ছোট্ট ছোট্ট আদরে সব বরফ গলে পানি হয়ে পড়বে, আর সে তখন তার মায়াবী মুখখানা চাঁদের আলোয় আমার বুকে গুজবে। আমি পরম আদরে তাকে বুকে জড়িয়ে নিব, ভালোবেসে তাকে বুকের মাঝে আগলে নিব। তার কষ্টগুলোকে নিমেষেই হাওয়া হয়ে বাতাসের সাথে মিলিয়ে দিব। তখন তার আমার মাঝে হবে এক মোহনীয় রাত, যার জন্য আমার তোমার সাথে রুডলি বিহেভ করা। আই এম সরি মাই নটি ওয়াইফ, ইট উইল নেভার হ্যাপেন অ্যাগেইন। প্লিজ সে সামথিং নাও মেরুন। মেরু এবার ঘুরে মেহেরাবের চোখের দিকে তাকালো। খুব শীতল ঠান্ডা চাহনি, যার মাঝে কোনো দ্বিধা নেই, না আছে অন্য কিছু, শুধু আছে একরাশ অভিমানী টলমলে অশ্রু। মেহেরাব মুচকি হেসে মেরুর গালে হাত রাখল। খুব কষ্ট পেয়েছ? আমি তো কষ্ট দিতে চাইনি, আমি তো তোমার অভিমানী মুখশ্রী দর্শন করতে চেয়েছি। আমি তোমার এই অশ্রুর অপরাধী হতে চাইনি। আমি কি তবে আমার ইচ্ছেকে মূল্যায়ন করে তোমাকে কষ্ট দিয়ে ফেলেছি? আমি ভয় পেয়ে গেছিলাম, কখনো আপনার থেকে এইভাবে রুড বিহেভ পাইনি, তাই মেনে নিতে কষ্ট হচ্ছিল। মেহের মাম্মামের কথা খুব মনে পড়ছে, আমার মামুটাকেও খুব মিস করছি। অ্যাগেইন সরি। প্লিজ, তুমি এভাবে কাঁদলে যে আমার এই বুকের ধারকান বেড়ে যায়, খুব যন্ত্রণা অনুভব হয়। প্লিজ ডোন্ট ক্রাই। আচ্ছা কাঁদবো না, এখন বলুন, আমার তো অভিমানের পাহাড় ভেঙে গিয়েছে, তাহলে শুধু শুধু কেন রুড বিহেভ করলেন? কই আদরের সোহাগে তো জড়ালেন না? ওরে দুষ্টু, তুমি দেখি ভালোই চান্স নিতে পারো। এখন খুব ইচ্ছে আদর পেতে, তাই না? আচ্ছা, আমার কোনো সমস্যা নেই। আজ আমাদের ফুলসজ্জা রাত, আমি তোমাকে আমার রঙে রঙিন করতে পারি যদি তুমি। ইস, আসছে, একদম কাছে আসবেন না, যান দূরে সরুন। ইস, কি ঘামের গন্ধ, আমার নাক ঝলসে যাচ্ছে। ওয়াক। মেরুর কথাতে যেন মেহেরাব আকাশ থেকে পড়ল। এই মেয়ে সবসময় রোম্যান্টিক মুডকে 13টা না বাজিয়ে থাকতেই পারে না। কি বললাম আর কি শুনলো। মেরু আর চোখ মেহেরাবের ফেস রিয়াকশন দেখছে। মেহেরাব এবার নিজে সেন্টু গেঞ্জিটা টেনে আবার দিয়ে শুকে দেখছে, না তার শরীর থেকে তো কোনো দুর্গন্ধ আসছে না। তাহলে কি মেরু মজা নিচ্ছে? মিথ্যে বলছে, তাকে বোকা বানিয়েছে। মেহেরাব এবার কটাক্ষ করে বলল, আমাকে বোকা বানাচ্ছ? আমি তো মাত্রই শাওয়ার শেষ করে আসলাম। আসলে গন্ধটা আমার থেকে নয়, তোমার থেকে আসছে। ছি, সারাদিন একই পোশাক পরে আছো, আবার চেঞ্জও করনি। এখন তো দেখছি তোমার আশেপাশে থাকাটাই আমার জন্য খুব মারাত্মক। মেহেরাব নাক কুচকে নাক রুমে ধরে ভিতরে চলে গেল। এদিকে মেরু হাঁ করে আবার নাক মুখ কুচকে রেগে সেও পিছন পিছন গেল। কি বললেন আপনি? আমার গায়ে থেকে দুর্গন্ধ আসছে? আপনি জানেন আমি কোন ব্র্যান্ডের পারফিউম ইউজ করি? সবচেয়ে দামি ব্র্যান্ডের ইউজ করি, বুঝলেন? ও আচ্ছা, তা কি কি পারফিউম ইউজ করো শুনি? এত দামি ব্র্যান্ডের ইউজ করেও দেখছি তোমার শরীর থেকে ডিম পচা গন্ধ আসছে। ইস, মনে হচ্ছে এটা বাসর ঘর নয়, কোনো ডিম পচা লয়ে চলে এসেছি। মেরু রাগে যেন ফেটে যাবে। মেহেরাব এবার ভালো করে মজা নিচ্ছে, ভিতরে ভিতরে খুব আনন্দ পাচ্ছে, কিন্তু ওপরে এমন ভাব দেখাচ্ছে যেন সত্যিই মেরুর গা থেকে দুর্গন্ধ আসছে।
চুপ করুন বাদর মশাই, একদম আরেকবার কথা বললে মুখ সেলাই করে দিব। আমার শরীর থেকে গন্ধ আসছে কই? আমি তো পাচ্ছি না। আপনার শরীর থেকে দুর্গন্ধ আসছে। আমি ভিভালা জুসি, গোল্ড কাউটার, শ্যানেল কোকো, মেরি মিউসলি, আরো 2টা আছে পারফিউম ব্যবহার করি। আর আপনি বলছেন কিনা, আপনার সাথে এক ঘরে থাকবই না। আমি চললুম মামির কাছে। মেরু ধপধপ পা ফেলে দরজার কাছে যেতেই মেহেরাব হাত ধরে টেনে দেওয়ালে আটকে দেয়। মেরু পিটপিট করে চেয়ে হাত ছাড়াবার চেষ্টা করে। ছাড়ুন আমায়, আমি আর এক মুহূর্তের জন্য আপনার সাথে এখানে থাকবো না। আমার শরীর থেকে গন্ধ, তো আমাকে এইভাবে ধরে রেখেছেন কেন? যান না ওই শাকচুন্নির রাত্রির কাছে যান, যার শরীর থেকে গোলাপের ন্যায় সুগন্ধি পাওয়া যায়। মেরু ভ্যান করে কথাটা বলল। আমাকে আটকালেন কেন? আমি যেই পচা ডিম ভূতনিকেই চাই। আমার আবার সুগন্ধিতে অ্যালার্জি আছে, তাই দুর্গন্ধ এই শরীরের সুবাস পেতেই নেশায় আটকে যাই। আমার ওসব সুগন্ধি লাগবে না, তুমি থাকলেই হবে। ঢং দেখে বাঁচি না, যখন যা মন চাইবে তাই বলবেন। আমার বুঝি খারাপ লাগে না? মেরু একটু অভিমানী সুরে বলল। কে আগে শুরু করেছিল, আমি না তুমি? তুমি যখন বলেছিলে তার বেলায়। আমি তো মজা করে বলেছি, উল্টো আপনি আমাকে যা নয় তাই বলছেন। তাই তাহলে আদর করে দেই। কি আদর? দেখতে থাকো। বলে মেরু ঠোঁট জোড়া নিজের আয়ত্তে নিয়ে নেয়। মেরু আবেশে চোখ বুজে নিল, কিন্তু সাড়া দিল না। 2 মিনিট পর মেহেরাব ছেড়ে দিয়ে মেরুকে কোলে তুলে নিয়ে বিছানার দিকে এগোতে থাকে। তারপর বিছানায় মেরুকে বসিয়ে দিয়ে নিজে দায়িত্ব নিয়ে মেরুর গয়নাগুলো খুলতে থাকে। একে একে সব খুলে দিয়ে মেহেরাব ওর আলমারি থেকে হাতে করে একটি শাড়ি নিয়ে আসলো। এসে মেরুর সামনে দাঁড়িয়ে বলল, এগুলো চেঞ্জ করে এটা পরে এসো। মেরু একবার হাতের দিকে চেয়ে আবার মুখের পানে চাইল। বুঝতে পারল না যে এটা শাড়ি, কিন্তু মাথাতে আসছে না সে কি করে পরবে। সে তো শাড়ি পরা শেখেনি বা কখনো নিজে পরেনি। এখন কি হবে? কি হলো? এভাবে চেয়ে থেকে কি দেখছো? নাও ধরো। সারাদিন এটা পরে হয়তো তোমার খুব খারাপ লাগছে, গরম লাগছে। আমার সামান্য পাঞ্জাবিদের শ্বাস রুদ্ধ হয়ে যাবার মতো অবস্থা হয়েছে, আর তুমি কিনা এখনো এটা পরে আছো? কি করে? যাও তাড়াতাড়ি পাল্টে নাও। মেহের, আমি তো শাড়ি পরতে পারি না। খুব অসহায় একটা ফেস করে বলল কথাটা। মেহেরাব হয়তো আগে থেকেই বুঝতে পারছে, তাই মুচকি হেসে বলল, কোনো সমস্যা নেই। তোমার বর থাকতে এত ভাবতে হয় নাকি? ভালোই হয়েছে তুমি শাড়ি পরতে পারো না, আমার জন্য সুবিধা হয়েছে। আজ থেকে রোজ তোমাকে আমি শাড়ি পরিয়ে দিব, সাথে দুষ্টু মিষ্টি রোমাঞ্চ করে নেব। কি বলো? 2 ভুরু নাড়িয়ে মেরু হয়তো একটু লজ্জা পেয়েছে, কিন্তু তা প্রকাশ করলো না। মেরু বসা থেকে উঠে দাঁড়ালো। মেহেরাব ভেবেছে হয়তো ওয়াশরুমে গিয়ে চেঞ্জ করে ব্লাউজ পেটিকোট পরে আসবে, কিন্তু মেহেরাবের সব ভাবনায় 1 বালতি পানি ঢেলে মেহেরাবের সামনেই ভারী শাড়িটা পুরো খুলে ফেলল। মেহেরাব বড় বড় চোখ করে মেরুর দিকেই চেয়ে আছে। শুকনো গলায় কয়েকবার শুকনো ঢোক গিলল। শুষ্ক ঠোঁট জোড়া জিহ্বা দিয়ে ভিজিয়ে নিল। বুকের মাঝে হাতুড়ি পেটা করছে। তার সামনে উজ্জ্বল ফর্সা শরীরে স্বয়ং মেরু পেট নাভি বের করে দাঁড়িয়ে আছে। এতে যেন মেহেরাবের পুরো চেঞ্জলেস হয়ে যাবার মতো অবস্থা। তবুও খুব কষ্টে নিজেকে কন্ট্রোল করে চোখ নামিয়ে নিল। মেরু এবার মেহেরাবের সামনে এসে বলল, কি হলো আপনার? এইভাবে অপরাধীর মতো মাথা নিচু করে আছেন কেন? নিন, পরিয়ে দিন। তুমি কি লজ্জা শরমের মাথা খেয়ে নিয়েছো? একটা প্রাপ্ত পুরুষের সামনে এভাবে দাঁড়িয়ে আছো, তোমার ভয় করছে না? মেহেরাবের কথা শুনে মেরু একটু অবাকই হলো। কেন? আমার ভয় করবে কেন? আমি তো বিন পুরুষের সামনে দাঁড়িয়ে রইনি, আমি তো আমার বরের সামনে দাঁড়িয়ে আছি। আর সে ভালো করেই জানে আমার শরম নেই, আমি বেশরম মাইয়া। তাও ঠিক, কিন্তু তুমি মেরুন আমাকে ঘায়েল করে দিবে। আজ মনে হচ্ছে নিজেকে কন্ট্রোলে রাখা দায় হয়ে যাবে। আমি রাজি, আমার কোনো সমস্যা নেই। মেরু মুখ টিপে হাসছে। মেহেরাব তা খেয়াল করলো না। মাথাটা উঁচু পর্যন্ত সে করলো না, নিচের দিকে রেখেই মেরু কোমরে শাড়ি গুজে দিচ্ছে। এদিকে মেরু মেহেরাবের প্রতিটা আঙুলের স্পর্শকে উপলব্ধি করছে। কেমন এক শিহরণ জাগিয়ে দিচ্ছে সমস্ত শরীরে। ইচ্ছে করছে মেহেরাবের মাঝে ডুবে যেতে। মেরুর ভাবনার মাঝেই মেহেরাব বলে উঠল, শেষ। মেরুর ধ্যান ভাঙল। এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল? কই, সে তো আলাপই পেল না। কখন শেষ হলো? মানে? না মানে কিছু না। আচ্ছা, আপনি শিখলেন কি করে এত সুন্দর করে শাড়ি পরাতে? আমার মনের ভিতর এক রূপকন্যা আছে, তার জন্য শিখতে হয়েছে। রোজ তাকে যেন আমি সাজাতে পারি, তাই সব কিছু ইউটিউবে দেখে শিখে নিয়েছি, বুঝলে?
সেই রূপকন্যা নিশ্চয়ই আমি। তোমাকে বলেছে? তার মানে আমি নই? হ্যাঁ, আপনি অন্য মেয়েকে মনের মাঝে জায়গা দিয়ে বসে আছেন, তাহলে আমাকে কেন ঠকালেন? আমি আবার কখন তোমায় ঠকালাম? আমি তো তোমাকে বিয়ে করে বউ করে ঘরে আনলাম। চুপ করুন, একদম কথা বলবেন না, নয়তো আপনার বুক ছিঁড়ে হৃদয় বের করে ব্লিচিং পাউডার দিয়ে ধুয়ে দেব, আর ওই নীল চোখ দুটি উঠিয়ে গরম পানিতে সিদ্ধ করে জীবাণু মুক্ত করব। তোমার মতো বউ যেন কারো কপালে না জোটে। তার মানে আমি খারাপ, এটা বোঝাচ্ছেন? তা কখন বললাম? গড হেল্প মি। এবার তো চলুন মিস রাত্রি বিলাস, ওপস, রাস্তা বিলাস করব, আসুন। আমার বাসর? আমি এখন রাত বিলাসে যাব না, আমি এখন বাসর করব। মেরুন, বাচ্চামো করো না। আমি বাসর করব। মেহেরাব এবার মেরুকে দু হাতে পাঁচা কোলে নিয়ে হেঁটে চলল আস্তে ধীরে। আর এদিকে মেরু গুনগুন করে বলেই যাচ্ছে, আমার বাসর, আমার মধুর রাত, মেহের আমার ফুলসজ্জা, সব জলে গেল গো। স্টপ ইয়োর ক্রাই, আর একবার এমন করলে ফেলে দিব বলে দিলাম। আপনি একটা বজ্জাত স্যার, হনুমান, কখনো বিয়ে হবে না আপনার। একটা পেতনি জুটবে আপনার কপালে, রাম, ছাগল, বাদর, হনুমান, অসভ্য লুচু বেটা। আমার বিয়ে অলরেডি হয়ে গিয়েছে। আমি পেতনি নামক আর ভূতনিকে পেয়ে গেছি বউ হিসেবে, সো আমার আর লাগবে না। আর তুমি আমার এগুলোর ফিমেল ভার্সন, সো সুইট। বলে মেহরাব তার ঠোঁট বেঁকে হাসি দিল। মেরু এক মনে সেই হাসির দিকে অপালকভাবে চেয়ে রইল, অজান্তে নিজেও হেসে দিয়ে বুকে মাথা রাখল। রাত প্রায় 1টা ছুঁই ছুঁই। দুজন দম্পতি একে অপরের হাত ধরে এগিয়ে চলেছে। জনমানবহীন শূন্য রাস্তায় তারা ছাড়া হয়তো কেউ নেই। দূর দিগন্ত থেকে কুকুরের ঘেউ ঘেউ শব্দটা কান অব্দি ভেসে আসছে। ঠান্ডা হাওয়ায় শরীরে কেমন ছমছমে করে তুলছে। রাস্তার পাশে ল্যাম্পপোস্টের হলদে আলোয় যেন দুজনকে আরো মোহনীয় করে তুলল। গায়ের বরণ এখন সাদাটে থেকে হলদে রূপ নিয়েছে। হাতের ভাঁজে হাত রেখে মেরু মেহরাবের কাঁধে মাথা ঠেকিয়ে দুজন হেসে হেসে গল্প করে চলেছে। কেউ যদি দেখতে পেত তাহলে অবশ্যই বলতো, এরাই হয়তো পৃথিবীর সবচেয়ে সুখী দম্পতি। ভালোবাসা কাকে বলে হয়তো ওদের থেকে জেনে নিত। কি অপরূপ দৃশ্য, হৃদয়কে ছুঁয়ে যাওয়ার মতো। মেহের, আপনাকে আমার কিছু বলার আছে, আমি আপনাকে কিছু জানাতে চাই। বলো, কি বলবে? মেরু একটু ইতস্তত করলো, পরক্ষণে নিজের অধরকে জিহবা দিয়ে ভিজিয়ে বলতে লাগলো, 5 থেকে 6 বছরের আগের এক কাহিনী। একটি মেয়ে তার পরিবার ছেড়ে পাড়ি দিয়েছিল বাহিরের কান্ট্রিতে। মেয়েটি বলতে গেলে স্বপ্ন ছিল অনেক, সে বিদেশে পড়াশোনা করে বড় এক ডাক্তার হবে। তার বাবা মা রাজি ছিল না, কিন্তু পরক্ষণে রাজি হতে হলো মেয়ের স্বপ্নকে সত্যি করবার জন্য। মেয়েটির বাবা তার ছোট্ট মেয়েটিকে নিয়ে দেশেই রয়ে গেল। বড় মেয়েকে আর তার ওয়াইফকে সে বিদেশে পাঠিয়ে দিল। ছোট্ট মেয়েটি তার আপনিকে জড়িয়ে কত কেঁদেছিল, সেই মুহূর্তটা অনুভূতি দিয়েও বোঝানো যাবে না। কে জানতো সেই দেখাটাই তার বোনের সাথে শেষ দেখা ছিল। পাড়ি দিল মা মেয়ে, আমেরিকার এক নামি দামি ভার্সিটিতে ভর্তি হলো। মেয়েটি ছিল শান্ত স্বভাবের, চোখে চশমা, মাথায় তেল, আর সবসময় 3 পিস পরে থাকতো। ওয়েস্টার্ন ড্রেস মেয়েটির পছন্দ ছিল না। এইভাবেই রেগুলার ভার্সিটি যাতায়াত করত। এই নিয়ে অনেকে অনেক বাজে বাজে বিহেভ করত, কিন্তু মেয়েটি তা পাত্তা দিত না। একদিন নাকি মেয়েটির সামনে এক রাজকুমার এসে দাঁড়ালো। প্রথম দেখাতেই যেন প্রেমে পড়ে গেল। আস্তে আস্তে যত দিন যাচ্ছে ততই যেন ছেলেটির প্রতি মেয়েটির ভালোবাসা জন্ম নিল। একদিন হুট করে সেই ছেলেটি মেয়েটির দিকে বন্ধুত্বের হাত বাড়ালো। মেয়েটির মনে হয়েছিল সে আকাশের চন্দ্রকে নিজের হাতের মুঠোয় পেয়েছে। খুব খুশি হয়ে হাতে হাত মেলালো। বাড়িতে এসে তার মাকে জড়িয়ে কত গল্প স্বল্প জুড়িয়ে দিল ছেলেটিকে নিয়ে। এইভাবেই চলতে লাগলো প্রায় মাসখানেক। আস্তে আস্তে মেয়েটি খুব দুর্বল হয়ে পড়েছে, ভালোবাসতে শুরু করেছে। ছেলেটি হয়তো বুঝতে পেরেছিল, কিন্তু কিছু বলেনি। যখন মেয়েটি আগ বাড়িয়ে সেই ছেলেটিকে প্রপোজ করলো, তখন ছেলেটি নাকচ করে দিল। ছেলেটি নাকি বন্ধুর চোখেই দেখে এসেছে, বন্ধু হয়েই সবসময় আশেপাশে থেকেছে। কিন্তু মেয়েটি ভুল ধারণা নিয়ে ছেলেটিকে মন দিয়ে বসেছে। ছেলেটির কেয়ারিং, ছোটখাটো রাগ, অভিমান সবকিছুই যেন মেয়েটিকে পাগল করে ছাড়লো। যেই দিন মেয়েটিকে ছেলেটি না করলো, সেদিন মেয়েটি খুব করে কেঁদেছিল। বাড়িতে এসে পাগলের মতো বিহেভিয়ার করছিল। তার স্বপ্ন ভেঙে গিয়েছে, তার অবুঝ মনকে ভেঙে দিয়েছে, তার আবেগকে দুমড়ে মুচড়ে দিয়েছে। এটা মেয়েটি সহ্য করতে পারেনি।
সেই দিন খুব জোর করেছিল তাকে ভালোবাসতে, কিন্তু ছেলেটি অনেকবার না করার পরেও যখন মেয়েটি শুনল না, তখন ছেলেটি সব যোগাযোগ বিচ্ছিন্ন করে দিল। দিনের পর দিন ছেলেটির ফোন, ইমোতে, হোয়াটসঅ্যাপে, ইনস্টাগ্রামে কোনো কিছুই বাদ রাখেনি যেখানে মেয়েটি খোঁজেনি। এইভাবে আস্তে আস্তে মেয়েটি অসুস্থ হয়ে পড়ল। ভার্সিটিতে ছেলেটি আর আসেনি। একদিন ছেলেটির এক বন্ধু থেকে ঠিকানা নিয়ে মেয়েটি তার বাড়িতে গেল। সেই দিনটাই ছিল মেয়েটির সবচেয়ে মুমহর্ষকর দিন। মেরু এতটুকু বলেই থামলো। মেরুর চোখ টলমল করছে, যে কোনো সময় চোখ বেয়ে অস্ত্রগুলো মাটিতে পড়বে। মেহরাব চুপ করে শুধু কিছু ভেবেই যাচ্ছে। মেরু একটি শুকনো ঢোক গিলে আবার বলতে শুরু করলো। মেয়েটি সেই বাড়িতে প্রথম পা রাখতেই যেন শরীরের পশম দাঁড়িয়ে পড়ল। ছমছমে পরিবেশ, কাউকে দেখতে পায়নি। বিশাল বড় বাড়ি। মেয়েটি ঘুরে ঘুরে দেখছে। হঠাৎ করে এক মহিলার সাথে ধাক্কা খেয়ে পড়ে যেতেও পড়েনি। নিজেকে সামলিয়ে নিয়ে চশমা ঠিক করে নিল হাত দিয়ে। মহিলাটি পরিচয় জানতে চাইল। মেয়েটি বলল যে সে ওই ছেলেটির বন্ধু, বাড়িতে আছে কিনা। তখন মহিলাটি বলল 1 মাস আগে ছেলেটি বিডিতে পাড়ি দিয়েছে। তার মা নাকি অসুস্থ, যার জন্য ব্যাক করতে হয়েছে। তখন মেয়েটির পায়ের নিচের মাটি সরে গিয়েছিল। মেয়েটি যখন ঘুরে আসতে নিবে, ঠিক তখন পেছন থেকে এক বয়স্ক পুরুষালী কণ্ঠ পেয়ে থেমে গেল। ওই পুরুষটি সামনে এসে দাঁড়িয়ে সারা শরীর স্ক্রল করে যাচ্ছিল। মেয়েটির কেমন যেন লাগলো, তাই তারা দিয়ে চলে আসতে চেয়েও পারল না। বাড়ির গেট লাগিয়ে দেওয়া হলো। মেয়েটির মনে রাজ্যের ভয় ঢুকে গিয়েছে। অনেকবার বলেছিল তাকে যেতে দিতে, কিন্তু এত সুন্দর মেয়েটিকে তারা হাতছাড়া করে কি করে? লোলুপ দৃষ্টি ফেলে বয়স্ক লোকটি তার পুত্রকে ডেকে আনলো। এবার সেই পুত্র এসে মেয়েটিকে দেখেই যেন তার জিহ্বায় পানি চলে আসলো। আগেও দেখেছিল সেটা তারই ভাইয়ের সাথে, তাই চিনতে ভুল করেনি। এই সুযোগ বুঝে তার ভাইয়ের থেকে প্রতিশোধ নিতে মেয়েটিকে টেনে হিচড়ে রুমের দিকে নিয়ে গেল। মেয়েটি যেতে চায়নি। অনেক চেষ্টা করেছে নিজেকে রক্ষা করার, কিন্তু পারেনি তাকে রক্ষা করতে। লাস্ট পর্যন্ত ওই জঘন্য পুরুষ খুবলে খুবলে ছিঁড়ে ছিঁড়ে শরীরটাকে ভোগ করেছে। অসহ্য যন্ত্রণায় মেয়েটির রাহাজারি কান্না ভেসে আসছিল 4 দেয়ালের মাঝে। ওই লম্পটের মুখে ছিল বিভৎসকর বিশ্বজয়ের হাসি। এদিকে মেয়েটির ইজ্জত হারিয়ে লুটে পড়েছিল ফ্লোরে। রক্ত ভেসে গিয়েছিল ফ্লোর। বাহিরের দরজায় পাহারা দিয়েছিল ওই লম্পট জানোয়ারের বাবা। এদিকে বাড়িতে যেন না আসাতেই মায়ের দুশ্চিন্তা বেড়ে গেল। সকাল গড়িয়ে দুপুর হলো, আবার দুপুর গড়িয়ে রাত, তবুও মেয়েটির দেখা নেই। তার মা পাগল হয়ে গেল প্রায়। বিডিতে খবর দিল। রাত অনেক হওয়াতে পুলিশকে খবর দিতে পারল না। বিডি থেকে রওনা দিয়ে দিল বাবা ছোট্ট মেয়েকে তার নানু বাড়িতে রেখে। অন্যদিকে মেয়েটিকে সারা রাত ধরে শারীরিক নির্যাতন করে তার চাহিদা মিটিয়েছে। মেয়েটি পারেনি তার শরীরকে হেফাজত করতে। বিভিন্ন জায়গায় কামড়ের দাগ, নখের আঁচড়ের পুরো শরীর রক্তে মাখামাখি। অসহ্য যন্ত্রণায় কাতরে চলেছিল মেয়েটি। নিজের সর্বোচ্চ শেষ করে মেয়েটি তখন মূর্তি হয়ে পাথরের ন্যায় ক্লান্ত দেহ নিয়ে জ্ঞান হারিয়ে পড়েছিল। এক সময় মেয়েটি একটা চাদর নিয়ে পেঁচিয়ে রাস্তার পাশে ফেলে চলে যায়। রাত গড়িয়ে দিন হয়। মান সম্মানের জন্য পুলিশকে খবর দেওয়া হয়নি, কারণ মেয়েটির বাবা ছিল চেয়ারম্যান। লেগে গেল মেয়েটিকে খুঁজতে বাবা মা। দুপুর 12টায় মেয়েটির জ্ঞান ফিরে। নিজেকে রাস্তার পড়ে থাকতে দেখে আবারও ভেঙে ব্যথিত শরীর নিয়ে চাদর খামচে কোনো রকম উঠে দাঁড়ায়। আস্তে ধীরে ক্লান্ত শরীরে অসহ্য যন্ত্রণা নিয়ে একটি ট্যাক্সি করে বাড়িতে চলে আসে। এসে নিজের রুমে গিয়ে দরজা লাগিয়ে দেয়। ফ্লোরে পড়ে চিৎকার করে কাঁদতে থাকে। সব শেষ, সব। তার কিছুই রইল না। একতরফা ভালোবাসার জন্য তার জীবন শেষ হয়ে গেল। সতীত্ব নষ্ট হয়ে গেল। এই জীবন রেখে কি করবে? মেয়েটি বসে রইল ডায়েরি নিয়ে। লিখতে শুরু করলো তার সাথে হয়ে যাওয়া ভয়ঙ্কর কাহিনী। সেই ছেলেটির একটি পিক ফ্যামিলি ফটো থেকে ছিঁড়ে রেখে দিল ডায়েরির ভাঁজে। ওই ফটোটা তার বন্ধু একদিন দেখিয়েছিল, তখন ভুলে ওর কাছে রয়ে যায় আর ফেরত দেওয়া হয়নি। মেয়েটি বাথরুমে গিয়ে টবে শুয়ে পড়ে, ইচ্ছা মতো নিজের শরীরকে ঘষতে মাজতে থাকে, শরীরের চামড়া ছিঁড়ে যাবার মতো। তবুও থাবার নাম নেই। পাগলামি করতে থাকে আর চিৎকার করে পড়ে
কাঁদতে থাকে। মেয়েটির বাবা মা বাড়িতে এসে কান্নার আওয়াজ পেয়ে মেয়েটির রুমের সামনে এসে দরজা ধাক্কাতে লাগে। তারা উত্তেজিত হয়ে যায় মেয়েটির হৃদয় বিদারক কান্না শুনে। কষ্টে যেন বুক ফেটে যাবার মতো অবস্থা। তার কিছুক্ষণ পর মেয়েটি ফুল হাতার ড্রেস পরে বেরিয়ে আসে। তারা মেয়ের এমন উস্কো খুস্কো চেহারা দেখে অবাক হয়। অনেকবার জিজ্ঞেস করে কি হয়েছে, কোথায় ছিল মেয়েটি। একটি কথাও বলেনি, শুধু একটা কথাই বের করেছে, তোমরা চিন্তা করো না আমার জন্য, আমি ঠিক আছি। অনেক রাত হয়েছে, আব্বু আম্মু তোমরা ক্লান্ত, ঘুমাতে চলে যাও বলে দরজা লাগিয়ে দিল। এদিকে ওরা টেনশনে থেকেও কিছু করতে পারেনি। একটু স্বস্তি পেয়েছিল যে মেয়ে অন্তত ঠিক আছে, তাই তারা রুমে এসে ঘুমিয়ে পড়ে। মেরু এবারও থামলো না। এবার সে উচ্চস্বরে শব্দ করে কেঁদে ওঠে। মেহরাব কি বলবে, কি করে সান্ত্বনা দিবে? আচ্ছা, এই ঘটনাটা কার সাথে ঘটেছে? মেহরাবের মনে হচ্ছে তার সাথে কানেকশন কিছু তো আছে। ও বুঝতে পারছে না কি বলে মেরুকে এখন শান্ত করবে। তবুও কাঁপা কাঁপা হাতে মেরুকে টেনে নিজের বুকে ঠেকালো। মেরু হেঁচকে তুলে কাঁদছে। মেহরাবের বুকে অসহ্য ব্যথা হচ্ছে। কে এই মেয়েটি? নাম কি? মেরুকে কি এখন জিজ্ঞাসা করবে, নাকি তারপর কি হয়েছিল সেটা জিজ্ঞাসা করবে? এসব ভেবে মেহরাব এবার নিজেকে ঠিক করে কম্পিত কণ্ঠে মেরুর উদ্দেশ্যে বলল, তারপর কি হয়েছে? মেরু চোখ মুছে আবার বলতে লাগলো। পরের দিন ভোরের আলোয় চারদিকে ফুটতেই মেয়েটির মা দরজায় কড়া নাড়ে, কিন্তু ভেতর থেকে সারা শব্দ নেই। ভয় পেয়ে তার স্বামীকে ডেকে আনলো। অনেকবার ডাকার পরেও যখন ভেতর থেকে দরজা খুলেনি, তখন দরজা ভাঙতে চেষ্টা করে। দরজা অনেক কষ্টে ভেঙে ভেতরে পা রাখতেই যেন তাদের দুনিয়া উল্টে গেল। মেয়েটি ঝুলন্ত অবস্থায় রয়েছে, গলায় ওড়না বেঁধে ফাঁস দেওয়া। মেয়ের মা এক চিৎকার দিয়ে সেখানে জ্ঞান হারিয়ে লুটে পড়ে। মেয়ের বাবা গিয়ে মেয়েটিকে অনেক কষ্টে নিচে নামায়, তারপর বুকে জড়িয়ে কাঁদতে থাকে। আদরের মেয়ে এসব কি হয়ে গেল? তাদের দুনিয়া অন্ধকার করে কেন চলে গেল? কি অপরাধ ছিল তাদের নিষ্পাপ মেয়ের এমন নির্মম মৃত্যু হতে হলো? এখন তারা তাদের বড় মেয়েকে কোথায় পাবে? কিভাবে বাঁচবে মেয়েকে হারিয়ে? কি থেকে কি হয়ে গেল? তখনও পুলিশকে জানায়নি, কারণ সম্মানটাই অনেক। সাথে পুলিশকে জানালে তার মেয়ের পোস্টমর্টম হতে পারে, কাটাছিড়া কোনোভাবেই এসব সে করতে দিবে না। এইদিকে মেয়ের মায়ের জ্ঞান ফিরে এলে মেয়েকে নিস্তেজ শরীরে পড়ে থাকতে দেখে হাউ মাউ করে কান্না জুড়ে দিল। পাগলের মতো সারা মুখে চুমু খেতে লাগলো। তার মেয়ের এমন অবস্থায় জন্য সেই ছেলেটিকেই দায়ী করলো। এইভাবে অনেক হৃদয় বিদারক কষ্ট নিয়ে তারা আমেরিকা ছেড়ে লাশ নিয়ে ফিরে দেশে আসলো। ছোট্ট মেয়েটি যখন বোনের লাশ সামনে দেখছিল, তখন পাথরের ন্যায় দাঁড়িয়েছিল, লড়তে ভুলে গিয়েছিল। সামনে শুধু বোনের হাস্য উজ্জ্বল চেহারাটাই দেখে যাচ্ছিল। এরপর দফনের পর্ব শেষ হলে পুরো পরিবারকে একাকিত্বে বাস করতে লাগলো। কারো মুখে কোনো হাসি নেই, সবাই এক পর্যায়ে ভুলেই গিয়েছে হাসি কাকে বলে। একদিন মেয়েটির বোন বই খাতা ঠিকভাবে গুছিয়ে রাখতে গিয়ে ডায়েরিটা চোখের সামনে পড়ল। তারপর পুরো ঘটনা সেই ছোট্ট মেয়েটি পড়ে বুঝতে পারলো তার মৃত্যুর কারণটা ওই ছেলেটা নয়, আসলে অন্য কেউ। তারপর থেকে জেদ হয়েছিল তার আপনের প্রতিশোধ নিবে, তাকে এমন মৃত্যু দিবে যে সেও মৃত্যুকে ভয় করবে। মেরু লাস্টের কথাটা খুব জোরেই বলল। কথা বলার ধরন দেখে মেহরাব নিজেও চমকে উঠল। মেরুর গলার রগ দাঁড়িয়ে গিয়েছে, কপালের রগ স্পষ্ট দেখা যাচ্ছে। এবার মেহরাব মেরুকে নিজের দিকে ফিরিয়ে বলল, কে ছিল সেই মেয়েটি? তুমি কেন কাঁদছো? আমি কি মেয়েটির নাম জানতে পারি? মেরুন ইবনে মুস্কান। তার ছোট্ট বোন হলাম আমি, মেরুন ইবনে মুনতাহা। তার ক্ষতিটা কে করেছে জানতে চান? মেহরাব একটা ধাক্কা খেলো। মেরুর কথা শুনে দু হাত আপনা আপনি হালকা হয়ে গেল। তার মানে সেই মুস্কান মেরুর বোন, যেই মেয়েটি তার জন্য পাগল ছিল, ভালোবাসতো। কিন্তু সে তো ভালোবাসতো না, বন্ধু হিসেবেই মুস্কানের পাশে ছিল। আজ কি শুনছে মুস্কান বেঁচে নেই? এটা কি করে হতে পারে? মেহরাব এবার নিজেই অনুতপ্ত হলো। তার জন্য নিষ্পাপ এক মেয়ের এমন নির্মম মৃত্যু হলো। মেহরাবের মাথায় কিছুই খেলছে না। এবার মেরুর দিকে চাইলো। মেরু কিছু বলছে না, শুধু মেহরাবের দিকে এক পলকে চেয়ে আছে।
মেহরাব বুঝতে পারছে যে মেরু হয়তো বুঝে গিয়েছে মুস্কানের সেই ভালোবাসার কেউ না, তার মেহেরই। মেহরাব এবার আগ বাড়িয়ে বলতে যাবে, মেরুন, আমি জানি আপনি কি বলবেন। আপনি সেই যে আমার বোনের একতরফা ভালোবাসা, যার জন্য আমার আপনি পাগল ছিল, যার জন্য আপুর স্বপ্নগুলো ভেঙে চুরমার হয়ে গিয়েছিল। তুমি কি আমায় অপরাধী ভাবছ? বিশ্বাস করো, আমি তোমার বোনকে ঠকাইনি, কখনো এমন কিছু আভাস দেইনি যেটার জন্য মুস্কান আমাকে ভালোবাসবে। আমি কখনো বলিও নি ওকে ভালোবাসি। তুমি বিশ্বাস করো মেরুন, প্লিজ। তুমি আমায় ভুল বুঝো না। আমি জানতাম না যে মুস্কানের এত বড় ক্ষতি হয়েছে। আমি আজ এতটা বছর পর তোমার মুখে শুনতে পেলাম। আমার খুব কষ্ট হচ্ছে। মুস্কান আমার ভালো বন্ধু ছিল, খুব ভালো মেয়ে ছিল, কিন্তু ওর সাথে এগুলো আমি মেনে নিতে পারছি না মেরুন। কে করেছে ওর সাথে এমন? একবার আমাকে বলো, আমি ওর জীবন কেড়ে নিব। আপনার ভাই হিমেল চৌধুরী ওরফে তার পিতা হাসান চৌধুরী পাহারাদারের ছিল। মেহরাব যেন বড় একটা ধাক্কা খেলো। ওর রাগে মাথায় আগুন জ্বলছে, সারা শরীরের প্রতিটা শিরায় উপশিরায় রাগ টকবক করছে। চোখ দুটি মুহূর্তেই লালাভ হয়ে উঠেছে। এই মুহূর্তে ও হিমেলকে খুন করবে। মেরু মেহরাবের চোখ দেখে ভয় পেল। মেরু এবার মেহরাবের কাঁধে হাত রাখলো। আমি ছাড়বো না হিমেলকে। ও আমার সাথে আগুন খেলায় নেমেছে, ওকে আমি জ্যান্ত পুঁতে দিব। আমার সাথে শত্রু খেলায় নেমেছে, আমাকে কষ্ট দিতে ও এতটা নিচে নেমেছে যে একটা মেয়েকেও ছাড় দিল না। মেরুন, আই উইল কিল হিম। সব হবে, এখন আপনি শান্ত হন প্লিজ মেহের। মেরুন, তুমি কি আমাকে ভুল বুঝছো? না, আমি জানি আমার মেহের কখনো ভুল করতে পারে না। আপনার উপর আমার ভরসা আছে, বিশ্বাস আছে। আপনি আমার ভালোবাসা, আপনাকে আমি ভালো করে চিনি। প্লিজ এইভাবে নিজেকে অপরাধী ভাববেন না। মেহরাব মেরুকে জড়িয়ে ধরলো, তারপর কপালে চুমু খেলো। নিজেদের ঠিক করে উঠে এবার বাড়ির দিকে চলতে লাগলো। মেহের দেখুন, শিউলি ফুল কি সুন্দর সুবাস। প্লিজ আমাকে এনে দিন না, প্লিজ। মেরু চাচ্ছে না আজ তাদের এমন মূল্যবান দিনটা নষ্ট হোক কোনো কারণে। তাই যেভাবে হোক নিজে হ্যাপি থাকবে, তার মেহেরকেও হ্যাপি রাখবে। মেরু হেসে দিয়ে কথাটা বলল মেহেরকে। তুমি দাঁড়াও, আমি নিয়ে আসছি। তারপর মেহরাব এক এক করে অনেকগুলো শিউলি ফুল কুড়িয়ে আনলো। তারপর রাস্তার পাশে দুজন বসে পড়লো। মেহরাব খুঁজে খুঁজে চিকন কঞ্চি নিল পাশে থেকে, তারপর সেটার মধ্যে ফুলগুলো কাটতে লাগলো। মেরু এক ধ্যানে মেহরাবের আবেগগুলো দেখতে লাগলো। গাথার শেষে মেরু মাথায় পরিয়ে দিল। মেরু খিল খিল করে হেসে উঠল। এই মুহূর্তটা ক্যামেরা বন্দি করতে মেহরাব ফোন বের করে দুজনের এক হাস্যোজ্জ্বল ছবি ফ্রেম করে নিল। তারপর উঠে আবার দুজন হাত ধরে নানান ধরনের কথা বলে আর হেসে হেসে হাঁটতে লাগলো। সাত সকালবেলা চেঁচামেচির শব্দ পেয়ে মেরুর ঘুম ভেঙে যায়। ঘড়ির দিকে চোখ রেখে দেখলো কেবল সকাল 8টা বাজে। তখন মনে মনে ভাবে, এই অসময় কে এভাবে বাড়ি মাথায় তুলে রেখেছে? নতুন বউ জামাই ঘুমিয়ে আছে, তাদের কি আক্কেল জ্ঞান নেই নাকি? সব কি পানির সাথে শরবত গুলিয়ে খেয়ে ফেলেছে? মেরুর রাগ চটে গেল। বিছানা ছেড়ে উঠে একবার মেহরাবের দিকে চেয়ে বেরিয়ে এলো। তোমরা সবাই আমার সাথে প্রতারণা করলে। তোমরা কেন আমার বেবিকে ওই অসভ্য মেয়ের সাথে বিয়ে দিলে? আমার এই বাড়ির বউ হবার কথা, সেখানে ও কি করে হলো? আমি এই বিয়ে মানি না, কিছুতেই না। ওই মেয়ে এই বাড়ির বউ হবার যোগ্য নয়। আমি আমার বেবিকে চাই। আমি আমার বেবির বউ হব, আর কেউ না। রাত্রি এক এক করে ড্রয়িং রুমের জিনিসপত্র ভাঙতে শুরু করলো। তাহমিনা অনেক বোঝানোর চেষ্টা করেছে, কিন্তু কিছুতেই পারছে না। রাত্রি জিদে রাগে যা নয় তাই শুরু করে দিয়েছে। ইকবাল ছোট ভাইয়ের উদ্দেশ্যে বলল, হাসান, রাত্রিমাকে বুঝা, যা হওয়ার হয়ে গেছে। এখানে আমাদের কারো হাত নেই। ওরা দুজন দুজনকে ভালোবাসে বলে ওরা বিয়ে করে নিয়েছে। একতরফা ভালোবাসা কখনোই সফল হয় না। মেয়েকে বোঝা। কি বুঝবো ভাইজান, আপনি তো বলেছিলেন আমার মেয়ে এই বাড়ির বউ হবে। আপনি তো আশ্বাস দিয়েছিলেন, আর এখন এগুলো বলে মন ভুলানোর ফোনছেন কেন ভাইজান? জেনে শুনেও আমার মামুনিকে কষ্ট দিলেন। এখন আমার মামুনি কি করে বুঝবে সুইট বয় এটা করতে পারে না? আমার মেয়ের সাথে প্রতারণা কিছুতেই করতে পারে না। এই বিয়ে মানি না, আর ওই মেয়েকে এই বাড়ির বউ কখনো মেনে নেব না। আমার মেয়ের সাথে অন্যায় হয়েছে, এর ফল কিছুতেই ভালো হবে না। সাহেলার কথাগুলো মেরু উপর থেকেই শুনলো।
ও নিজেকে ঠিকঠাক করে হাই তোলার ভান করে সিঁড়ি বেয়ে নিচে নামতে নামতে বলল, আমার ভুলাভুলি বরটাকে এইভাবে দোষ দিচ্ছেন কেন আপনারা? আমার বরটা কারোর সাথে প্রতারণা করতে পারে না, কারণ আমার নিষ্পাপ বর। ও কি কিউট করে আমাকেই ভালোবেসেছে। কখনো কাউকে ভালোবাসি বলেছে কিনা সেটা আদৌ আমার মনে হয় না। আর বিয়ে মানি না এটা বলে স্লোগান করলেও তো আর বিয়ে মিথ্যে হয়ে যাবে না। বিয়ে তো হয়েই গিয়েছে, যত যাই বলেন। আমি কিন্তু আপনার সুইট বয়ের আদরের বউ। এটা মানুন আর না মানুন, মিথ্যা হবে না কিন্তু। বুড়ি চাচি আম্মা। মেরু লাস্ট কথাটা টেনে টেনেই বলল। এদিকে মেরুর কথা শুনে সবাই ওর দিকে চাইলো। তাহমিনা চুপ করে আছে, ইকবালও চুপ। রাত্রি কটমট চোখে মেরুর দিকে তীক্ষ্ণ দৃষ্টি রেখেছে। হাসানও রেগে তাকিয়ে আছে। সাহেলা মেরুর কথাতে খেপে গিয়ে বলল, এই ফাজিল বেদ্যপ মেয়ে, কে বুড়ি শুনি? কথাটা আমাকে বলেছো? তুমি জানো না আমি কত দামি দামি মেকআপ করি? আর তুমি এমনি তো আমি ইয়াং বিউটিফুল লেডি, সে তোমার মতো মেয়ে বুঝবে না। তাই নাকি? বাহ, আসলেই তো আপনি ইয়াং লেডি। ওয়েট, ছোট চাচু একটা কাজ করলে কেমন হয়? চাচি আম্মা তো এখনো সেই জোয়ানটাই আছে, যৌবনও ফুরাইছেনি। ভাবছি কি চাচি আম্মাকে আরেকটা বিয়ে দিয়ে দিব, কি বলো? মেরু মুখ চেপে হাসছে। মেরুর কথা শুনে তাহমিনা ইকবালও মিট মিট হাসতে শুরু করলো। হাসান তো মেরুর কথা শুনে অবাক হলো। সাথে সাহেলা রেগে ফায়ার, পারছে না মেরুর গলা টিপে ধরতে। রাত্রি এতক্ষণ এসব দেখেই যাচ্ছিল, আর সহ্য করতে না পেরে হন হন করে হেঁটে এসে মেরুকে ঘুরিয়ে ঠাস করে চড় মেরে বসলো। মেরু গালে হাত দিয়ে হতবম্ব হয়ে চাইল। সাথে বাকিরাও অবাক হলো। রাত্রি সবার সামনে এমন কিছু ঘটাবে কেউ কল্পনাও করতে পারেনি। অনেকবার বেড়েছিস, অনেক বুঝিয়েছি, আর না। আমার বেবিকে আমার থেকে কেড়ে নেওয়া, আমি থাকতে তা কোনোদিনও হবে না। তুই সবকিছুর নষ্টের মূল, তোকে আমি ছাড়বো না। রাত্রি মেরুর গালে আবার থাপ্পড় দিতে হাত উঠালে মেরু হাত মুচড়ে ধরলো। রাত্রি ছুটানোর চেষ্টা করছে, সবাই শুধু তাকিয়ে দেখেই যাচ্ছে কি হতে যাচ্ছে। আমার গায়ে হাত তোলা, দেখ তোর হাত আমি কি করি। মেরু রাত্রির হাত ধরে টেনে নিয়ে টেবিলের সামনে গেল। তারপর ফলের ছুরি থেকে ছুরি নিয়ে রাত্রির হাতে পোঁচ করে মেরে দিল। রাত্রি আহ করে মৃদু শব্দ করতে সবার ধ্যান ভাঙলো। সাহেলা তো মামুনি বলে চিৎকার পেরে দৌড়ে আসলো। তাহমিনা মেরুকে দূরে সরিয়ে নিল। কি করলি এটা মেরু? ওর হাত থেকে রক্ত ঝরছে। কিছু হয়ে গেলে জানিস কত ঝামেলা হবে। কেন এত ঝামেলা জড়াচ্ছিস? যা করেছি বেশ করেছি। ওর স্পর্ধা কি করে হলো আমার গায়ে হাত তোলার? ইচ্ছে তো করছে হাত কেটে দুভাগ করে ফেলতে। শান্ত হ, আমি দেখছি। কি যে হবে আল্লাহ জানে। রাত্রিও কম নয়, ও কিন্তু উঠে পড়ে লাগবে। আমি চিনিও খুবই জিদ্দি। আমার থেকে কম? তুমি জানো না মামুনি, আমি তোমার ভালোর ভালো খারাপের খারাপ। এই রাস্কেল মেয়ে, আমার মেয়েটার হাত কি করে দিলে? আমার মেয়ের যদি কিছু হয় তোমাকে আমি ছেড়ে কথা বলবো না, তোমাকে দেখে নেব। মায়ের বেবি, চলো তোমাকে হসপিটালে নিয়ে যাই। আরে আরে, এই সামান্য আচরে আপনার মেয়ের কিছু হবে না। এমনি তো কই মাছের জান, ওকে মারতে আমার বেশ কাঠখড় পোড়াতে হবে। একটা কাজ করেন, ওখানে লঙ্কা দিয়ে দেন, দেখবেন জ্বলিতে জ্বলিতে কমে গিয়েছে ওষুধের মতো। মম, আমার হাত জ্বলে যাচ্ছে, প্লিজ আমাকে হসপিটালে নিয়ে চলো। আমি আর পাচ্ছি না। তোকে মেরু আমি দেখে নিব, সব কিছুর শোধ তুই কড়ায় কড়ায় পেয়ে যাবি। আরে যা যা, দেখা যাবে কতটা দম তোর। মেরু ভালো রূপ দেখেছিস, খারাপ রূপ এখনো দেখিসনি। আমার সাথে পায়ে পড়ে লাগতে আসলে আমি ল্যাং মেরে ফেলে দিতে সময় নেই না। মামনি চলো নাস্তা রেডি করি, আমার খুব খিদা পেয়েছে। ইকবাল মুচকি হেসে চলে গেল। হাসান একবার মেরুর দিকে তীক্ষ্ণ নজর দিয়ে সেও চলে গেল। এদিকে সবাই যেতে মেরু হা হা করে হেসে উঠল। তাহমিনা মেরুর দিকে চেয়ে টেবিলে নাস্তা রেডি করতে করতে বলল, মেরু মামুনি, রাত্রির সাথে তুই আর লাগতে যাস না। এসবে না জড়ানোটাই ভালো। ও এই থেকে কি করে বসবে যদি তোদের কোনো ক্ষতি করে বসে? আমি জানি ও মেহেরকে খুব ভালোবাসে, সেই অনেক বছর আগের থেকেই। কিন্তু আমার ছেলেটা কখনো বোনের নজর ছাড়া অন্য কিচ্ছু ভাবেনি ওকে। কিন্তু এখন তুই ওর জীবনে চলে এসেছিস, না জানি কি তুফান আসতে চলেছে। আমার ভয় করছে রে মা।